রফিক সাহেব আছেন, হয়তো অনেক সিনিয়র অনেকেও থাকবেন। তো আমি যা বলবো, তো এইটা বলার উদ্দেশ্য হলো যে এক ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা এই ক্লাসের মধ্যে খুবই কিছু একটা বড় কিছু করে দেওয়া সম্ভব না। তবে আমি চেষ্টা করব যে পড়ার উৎসাহটা তৈরি করা এবং কিভাবে পড়তে হবে, কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটুকু যদি আমি বলার চেষ্টা করতে পারি এবং যে এটুকুই যদি বলতে পারি, আমি মনে করব এটাই আমার সার্থকতা এবং আমি তাই চেষ্টা করব। তো কিছু থাকবে একদম বেসিক, কিছু থাকবে হয়তো পরীক্ষার ফরম্যাটের একটা কোশ্চেন আনসার এইভাবে, এবং বেশিরভাগই থাকবে আমি আমার পার্সোনাল লাইফে যেসব পেশেন্ট আমরা পেয়েছি আমি আমার জীবনে আমি ঢাকা মেডিকেল কলেজে থেকে পাশ করে রাজশাহীতে ছিলাম এক সময়। এই জলিল চৌধুরী সাহেব, তারেক সাহেব, রফিক সাহেব, আমরা এক জায়গায় এক সময় খুলনা ছিলাম, ঢাকা মেডিকেলে শেষ করে এসে আবার পপুলারে ছিলাম। বিভিন্ন সময় আমাদের জীবনে অনেক ইন্টারেস্টিং পেশেন্ট আমি পেয়েছি। তো সেই সময় কিছু কিছু পেশেন্টের ম্যাটেরিয়ালস এবং হিস্ট্রি আমার কাছে আছে, যেগুলো আমি কিছু দেখানোর চেষ্টা করব। আমি এই সময় বিভিন্ন ডাক্তারকে ইনভলভ করা খুব কঠিন। আমি আনাড়ি ভাবে কিছুটা স্লাইড গুলো কাট এন্ড পেস্ট করার চেষ্টা করছি। তো এগুলোর মধ্যে কিছু অনেক ভুলও থাকবে, অনেক কারেকশনেরও সুযোগ থাকবে। আমি জাস্ট আজকের ক্লাসটা ওইভাবেই চিন্তা করে আমি শুরু করব, যতটুকু আমাদের লাভ হয়। আমি মাঝে মাঝে দুই একজনকে আমি বলবো অডিওটা খুলে আমাদের সাথে কথা বলতে। আমার মনে হয় তাহলে অন্যরা সবাই যদি অডিওটা অফ রাখেন, কারণ যাতে ডিস্টার্ব না হয়। আমি যাকে বলবো সে যদি কথা বলে মানে ভালো। আমি ডক্টর আরফাকে দেখছিলাম, আমাদের পপুলারের ডক্টর আরফা। ডক্টর আরফা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি স্যার। আচ্ছা, তুমি থাকো, অডিও খুলেই থাকো। তোমার নামটা দেখে আমি চিনে ফেলছি যে তুমি বোধহয় সে আরফা। তাহলে তোমরা যারা আসো, আমার মনে খাতা কলম নিলে ভালো, যতটুকু পারে লিখতে পারো। এগুলি যে সব এগুলি থাকবে তা না, কিন্তু কিছু কিছু লিখতে পারলে আমি আমার জীবনে কিছুটা গুছানোর চেষ্টা করতাম। তো আমার মনে গুছিয়ে পড়লে অনেকটুকু ভালো পড়ানো যায়। তাহলে কি কি টপিক অসপিতে থাকতে পারে, যেগুলোর উপরে স্টেশন তৈরি হয়, এগুলো আমরা চিন্তা করতে পারি। যেমন ডিফাইন্ড ইমেজেস হতে পারে। ইমেজেস এর ভিতরে অনেক কিছু আছে, সেগুলো আমরা পরের স্লাইডে আসি। ইসিজি কার্ডিয়াক পার্টের কভার, কার্ডিওভাস্কুলার সিস্টেম কভার করার জন্য ইসিজি থাকে, ফটোগ্রাফস থাকতে পারে, চার্টস থাকতে পারে, ইনস্ট্রুমেন্টস থাকতে পারে, ডাটা, স্পেসিমেন, ভিডিও, কিছু সিমুলেটেড পেশেন্টস, কাউন্সিলিং স্টেশন, মানে এরকম কিছু থাকা এগুলো সম্ভব। কিছু ভিন্ন চার্ট অনেক সময় থাকে, যেগুলো আমরা চার্ট এখানে আমরা অলরেডি তোলা আছে, এগুলো আমরা চিন্তা করতে পারি। এক্স-রের ভিতরে, ইমেজের ভিতরে আমরা চিন্তা করতে পারি যে এক্স-রে, সিটি, এমআরআই, এমআরসিপি, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর এত ডেভেলপমেন্ট হয়েছে। সিটি এন্টেরোগ্রাফি, সিটি কোলোনোগ্রাফি, আলট্রাসোনো, এগুলো আমার মনে ইমেজের মধ্যেই বোধহয় পড়ে। তাহলে এগুলো হয়তো থাকতে পারে। আরফা, তুমি কি অডিও খোলা আছে? জি স্যার। এই চোখটা কার চোখ? জি স্যার। এটা স্যার এটা আমাদের ফেমাস হলো যে মোনালিসা। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? মোনালিসা। আমি শুনতেছি, অন্যরা কথা বললেন, একজনের পরীক্ষা নেই। মোনালিসা না? আচ্ছা, তাহলে মোনালিসা শুধু একটা চিনলেই তো হবে না অস্পিতে। এটা মোনালিসা না? মোনালিসার ছবিটা কে আঁকে বলো তো দেখি? লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, অন্যরা কেউ বলো না, একজন পরীক্ষা একজন দিতে হবে।
এর দেখো তুমি এটার থেকে যদি আমরা 10টা কোশ্চেন বলি, 10টা মার্ক ভাগ করি, যে এটা কে আঁকে, পেন্টিংটা কার, এটা কোন মিউজিয়ামে আছে আরফা? কোন রিজিয়নে স্যার? কোন মিউজিয়ামে, কোন জাদুঘরে আছে? এটা সারা পৃথিবীর সবচেয়ে জি স্যার, গিনেস বুকে, অন্যরা কথা বললো না স্যার তাহলে, লুভো, তাহলে প্যারিসে দেখবা ওখানে প্যারিস, লুভো প্যারিস, কয়েক কিলোমিটার মধ্যে অসংখ্য মিউজিয়াম আছে। তাহলে একটা মিউজিয়াম সারা পৃথিবী চিন্তা করা হয়, এটা এমন একটা ছবি বুঝছো যেটা গিনেস বুকে, যেটা চিন্তা করা হয় যে সবচাইতে বেশি দর্শক যেটাতে এই পর্যন্ত গেছে, যেটা নিয়ে যত বেশি গান হয়েছে, যত প্যারোডি হয়েছে, যত বেশি লেখালেখি হয়েছে এই একটা ছবি নিয়ে না। এটা 400-500 বছর আগের, 1500 শতকের ছবি না। যদি এটাকে বলি এই ছবিটা, এটার হোয়াট আর দ্য সিক্রেটস বিহাইন্ড এই ছবি, এটার 5টা সিক্রেট, এর অনেক সিক্রেটস আছে বলো তো দেখি, যেটা কাকে, মোনালিসা, মোনা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মোনা? এটা যদি 1 মার্ক দিয়ে পাবা? না স্যার, পাবা না। এই 0.5 করে আমরা বলি যে 5টা, হোয়াট আর দ্য মেনশন 5 সিক্রেটস বিহাইন্ড দিস পিকচার, বুঝতে পারবা? তারপর অডিও বন্ধ হয়ে গেল দেখি। সিক্রেট স্যার হলো what are the secrets or mysteries behind this? তারপরে তো একও দেওয়া যাবে না দেখি। স্যার চিন্তা করো 1962 সনে এই ছবিটার মূল্য উঠছিল $100 মিলিয়ন, আর এখন চিন্তা করা হয় $1000 মিলিয়ন হবে। তাহলে কেন এটার পিছে কি যে মিস্ট্রি আছে, কি যে সিক্রেট আছে এটা, তাহলে তুমি এটা বলা, আজকে অস্পি ক্লাসে এটা বললে লাভটা কি? বুঝছো, বলার উদ্দেশ্য হলো তুমি একটা জিনিস জানলে, তোমার একটা উত্তর 10 মিনিট 5 মিনিটের ভিতরে 10 মার্ক উত্তর দিবা, তাহলে তোমার ওই জিনিসটা পুরোটা জানতে হবে, তাই না? তোমাকে চিন্তা করতে হতে পারে যে এটা কি কি কোশ্চেন হতে পারে, যে এটা কার ছবি, এটা কে আঁকলো, মোনালিসা মানে কি, এটা কাকে উদ্দেশ্য করে ছবিটা আঁকছে, এটা কি সত্যি সত্যি কারো এরকম মহিলাকে উদ্দেশ্য করে আঁকছে, নাকি এটা কেন এত বিখ্যাত, এইসব সব যদি দিয়ে আমরা 10টা কোশ্চেন করি তাহলে একটা স্টেশন হইতে পারে না? কি বলো আরফা? জি স্যার, জি স্যার, অনেক কোশ্চেন হতে পারে একটা ছবি থেকে স্যার। তাহলে চিন্তা করো, তাহলে আমরা একটা আমাদের অনেক ডিটেইলসে জানতে হবে। তাহলে তোমাকে এই জিনিসটা করবা, চিন্তা তোমাকেই চিন্তা করো। আমি আজকে সেইভাবেই বলার চেষ্টা করব, তুমি যেই জিনিসটা বলবো সেটা তুমি চিন্তা করবা, যে এটা আমি চিন্তা করি যে একটা স্টেশন করতে গেলে কি কি কোশ্চেন হতে পারে, এবং সেই কোশ্চেনটার আমি কি লিখবো। আমার তো 5 মিনিট টাইম, 10 মার্ক, আমি কোশ্চেনটা করি যে কি কি কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেন আমি সাজাই, তাহলে আমি সেভাবে করে যদি করি তাহলে একটা স্টেশন আমি তো করতে পারি, তোমরা তো ম্যাচিউরড এনাফ। তাহলে এটা শুরু করলাম এইটা দিয়ে, যে দেখো এটা একটা এক্সরে, তাহলে তুমি অডিওটা অফ করো, এটা সিম্পল আমরা একটা শুরু করি, এটা একটা দেখাও, একটা এক্সরে চেস্ট, তাহলে চেস্ট এক্সরে, এক্সরে দেখো আমরা বলছি ইমেজের ভিতরে এক্সরে দিয়ে শুরু করলাম, এক্সরে এখনো আমাদের বাদ দেওয়া যাবে না, আমরা তো বাদ দেওয়া যাবেই না, আগামী যারা 10-15 বছরও বাংলাদেশে যারা তোমরা বড় ডাক্তার হতে যাচ্ছ, তোমাদের চেস্ট এক্সরে, এক্সরে ভালো জানতে হবে। তাহলে এক্সরে তোমাদের কি, এক্সরে আর ইসিজি আমি বলি নিজেকে জানতে হবে, এটা একটা ফিজিশিয়ান নিজেদের যদি জানে যে এক্সরেটা এইটা ইন্টারপ্রিটেশন জানে, তাহলে সে একটা অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যায়। তুমি একটা ভালো হিস্ট্রি নিলা, তুমি এক্সামিনেশন করলা, তুমি পরীক্ষা করতে দিলা, দিয়ে তুমি যদি আবার এইগুলো ইন্টারপ্রিটে, তুমি তো ব্লাডের এটা
ইএসআর 10 তুমি তো দেখতেছো না, যা দিচ্ছে তাই তোমার, কিন্তু এক্সরেটা তুমি তোমার জানতেছো যে যাই রিপোর্ট দিক তুমি জানতেছো। তাহলে তুমি যদি জানো এক্সরেটা ইন্টারপ্রিটেশন, ইসিজি ইন্টারপ্রিটেশন, তাহলে তোমার এখন অনেক ডাক্তার এরকম কিন্তু আছে যারা আল্ট্রাসাউন্ড চেম্বারে রাখে, আপার অ্যাবডোমিনাল পেইন, সে আল্ট্রাসাউন্ড প্রোবটা গলব্লাডারের উপরে ধরে বলতেছে যে কোলিলিথিয়াস, তাহলে তোমার পেপটিক আলসার আর চিকিৎসা দেওয়ার দরকার আছে, তুমি এটাতে বুঝেই গেল, তাহলে তুমি সার্জনের কাছে পাঠিয়ে দিলা। ডক্টর সুমন ঘোষ, ডক্টর আনোয়ারা খাতুন, তোমাদের অডিও অফ রাখো। তাহলে এইখানে দেখো রাইট আপার জন্য একটা ওবেসিটি আছে, একটা হোমোজেনাস ওবেসিটি, কিন্তু এর নিচে ডক্টর আরফা দেখা যাচ্ছে, আমি কি ইন্ডিকেটরটা যে মুভ করি বোঝা যাচ্ছে? জি স্যার, পয়েন্টটা দেখা যাচ্ছে স্যার। নিচে একটা হরিজন্টাল লাইন আছে, তাহলে যে কোনো একটা এই যে ফিশার গুলোর ইম্পর্টেন্স হলো যে ফিশার গুলো যে কোনো প্যাথোলজিক্যাল রিজিয়ন এবং নর্মাল রিজিয়নের মধ্যে যে কোনো একটা প্যাথোলজি যদি হয়, তাহলে এটা ডিমার্কেশনের জন্য তখন কোনো খুব ইজি হয়ে যায়। যেমন উপরে একটা প্যাথোলজি আছে, নিচে নর্মাল, তখন একটা ট্রান্সভার্স ফিশারটা খুব একটা লাইন হিসাবে কাজ করে। তাহলে দেখো এইটা দেখে মনে হচ্ছে যে এটা আপার জোন এখানে হচ্ছে, কিন্তু এটা কোন কোন সেগমেন্ট ইনভলভ আছে, এটা যেমন আপার জোনে সেগমেন্ট আছে 3টা, অ্যাপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এটা আমি ঠিক অত বোঝা কঠিন যে কোন কোন সেগমেন্ট। এর দেখো মিডিয়ালে কিছুটা ট্রান্সলুসেন্সি আছে, তাহলে ট্র্যাকিয়াটা সেন্ট্রাল আছে, তাহলে এটা খুব সম্ভবত এটা একটা কনসলিডেশন, এটা নিউমোনিক কনসলিডেশন। আগে এক সময় কনসলিডেশন বা নিউমোনিয়া বলতো সলিডিফিকেশন অফ লাং প্যারেনকাইমা, এখন ডেফিনেশনটা রিসেন্টলি আরো দেখো একটু চেঞ্জ হয়েছে, যে ট্রানজিয়েন্ট লাং ওপেসিটিস ডিউ টু সাম ইনফেক্টিভ প্রসেস, এটা হয়ে হচ্ছে যেটা আবার হয়তো ভালো হয়ে যায়, এটা হলো নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, হ্যাঁ নিউমোনিয়া এটা, তাহলে এটা একটা নিউমোনিয়ার এক্সরে হিসাবে আমরা চিন্তা বলতেছি যে দিস ইজ এ চেস্ট এক্সরে অফ নিউমোনিয়া, যেটা রাইট আপার জন্য আছে। এখানে দেখো এখানে আরেকটা চেস্ট এক্সরে যদি আমরা দেখি, এখানে এক্সরেটাতে আবার এই জায়গাটাতে একটা এক্সরে, তাহলে এক্সরে তোমার অসংখ্য এক্সরে দেখতে হয়, অসংখ্য এক্সরে দেখতে হয়। তুমি দেখতে 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 এক একটা, আমি একজনের কাছে একটা কথা শুনছিলাম, আমি এটা শুনে অবাক হয়েছি, যে তুমি দেখো এই মুহূর্তে 600 কোটি লোক যদি আমাদের পৃথিবীতে থাকে, তাহলে তুমি যে কোনো, তোমরা আমরা যারা বিদেশে গেছি দেখবা যে, বা অন্য কোথাও দেখবে, কেন তুমি একটা গ্রামীণের একটা সিম কিনতে গেলে তোমার একটা থাম ইমপ্রেশন নাই, তাহলে তুমি ইমপ্রেশন মানে কি তোমারটার সাথে আর কারোটা মিলবে না, তাহলে 600 কোটি লোকের ইমপ্রেশন, ফিঙ্গার ইমপ্রেশন 600 কোটি লোকের, এটা ভাবা যায়? 600 কোটি লোকের চেহারা আলাদা, তাহলে এরকম বলা হয় যে নর্মাল চেস্ট এক্সরে, দুইটা নর্মাল চেস্ট এক্সরে এক না, আর দুইটা যদি প্যাথোলজিক্যাল এক্সরে হয় তাহলে তো আলাদা হবেই। তার মানে তোমাকে বলবো যে যখনই সুযোগ পাও এক্সরে দেখলেই এটা একটা উপায় দেখবা যে এটা কি আছে, তাহলে এই অভ্যাস করতে করতে তুমি দেখবা যে করলেই দেখবা প্রত্যেকটা এক্সরে থেকে তুমি কিছু কিছু হয়তো দেখতে পাবে যে কিছু শিখলাম এটাতেই আছে। তাহলে এই এক্সরেটা দেখো, এটার উপরের দিকে একটা এরকম হরিজন্টাল লেভেল আছে, কিন্তু এই হার্টের মিডিয়াল বর্ডার, যেটা হার্টের আউটার বর্ডার, মিডিয়াল না আউটার বর্ডার, এই রাইট ল্যাটারাল বর্ডার, এই বর্ডারটা দেখা যাচ্ছে না, কিন্তু ডায়াফ্রামটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে এই যে হার্টের বর্ডারটা, অ্যাডজয়নিং বর্ডারটা দেখা যাচ্ছে না, এই লোয়ার জন্য এই যে শ্যাডো, এটাই একটা ফর্মুলা, অ্যালজেব্রাতে যেরকম অনেক ফর্মুলা আছে না, তার মানে হলো যে যদি দেখা যায় এনি প্যাথোলজি অ্যাডজয়নিং এ অর্গান ওটা অবলিটারেটেড হয়ে গেছে কিন্তু অন্যটা ক্লিয়ার আছে, তাহলে বুঝতে হবে এটি একটা সিলোটি সাইন। তাহলে মিডল লোব হলে তুমি দেখবা যে হার্ট বর্ডার অবলিটারেটেড হয় কিন্তু ডায়াফ্রাম ক্লিয়ার থাকে, আর যদি লোয়ার লোবে হইতো তাহলে ডায়াফ্রামটা বোঝা যেত না, হার্ট বর্ডারটা ক্লিয়ার থাকে। তাহলে এটা থেকে অনুমান করা যায়
তাহলে মিডল লোবে আমাদের দুইটা সেগমেন্ট আছে, মেডিয়াল এবং ল্যাটারাল। এটা আমরা বুঝতে পারতেছি না, যে সেগমেন্ট আমরা বুঝতে পারতেছি না, কিন্তু বুঝতে পারতেছি এটা লোয়ার লোব। যেহেতু আপার লোবের সাথে মিডল লোবের ইয়ে হলো ডিস্টিংশন বা সেপারেশন হলো বাই ট্রান্সভার্স ফিশার, এটা অনেকে আমি দেখছি এটা বললে কি হয়েছে লাং অ্যাবসেস, কেন যে হরিজন্টাল ফ্লুইড লেভেল আছে, কিন্তু তুমি ভালো করে দেখলে দেখবা যে এটা। এই জন্য বলার আগে খুবই সাবধান। তুমি একটা স্টেশন ভুল করে আসলে ওইটা আর কাভার হয় না, একদমই অলমোস্ট হয়ই না বলা যায়। তুমি একটা স্টেশনে 10-এ তুমি 0 পেলে এটা কভার করা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তাহলে তুমি এটা এরপরে আমরা ল্যাটারাল যদি এক্সরে করি, তুমি এই দেখো একটা ল্যাটারাল এক্সরে, তাহলে একটা অবলিক ফিশার এই পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল থেকে হাফ ইঞ্চ পিছে থেকে অবলিক ফিশার টানলে এটা হাইলাস দিয়ে যায়। এখান থেকে যদি হরিজন্টাল টানো, এই জায়গাটা হলো মিডল লোব, আর পিছের জায়গাটা হলো তোমার লোয়ার লোব, আর উপরেরটা হলো আপার লোব। এইটাকে যদি আবার ভি শেপে ডিভাইড করি, তাহলে আরফা তুমি এটা আমার ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে লেজার পয়েন্টার এটা দিয়ে, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে আপার লোব আর মিডল লোবে একটা ডিমার্কেশন পয়েন্ট দেখা যাচ্ছে মাঝখানে, যেটা তাহলে আপার লোবটা এরকম যদি ভি শেপ করি, এইটা হলো অ্যাপেক্স, আর এটা হলো অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটা পোস্টেরিয়র সেগমেন্ট, এটা হলো মিডল লোব। আর এই মিডল লোবটা এই অবলিক ফিশারের পিছে হলো এই জায়গাটা হলো আমার লোয়ার লোব। তাহলে তুমি বুঝতে পারবে এটা দরকার কেন। অনেক সময় মনে করো একটা লাং অ্যাবসেস আছে, তাহলে তুমি পশ্চাল ড্রেনেজ দিবা। অনেক সময় অপারেশন করবে চেস্ট সার্জন, যে মিডল লোবটা আমাকে কাটতে হবে, তাহলে লোবেক্টমি করতে, তাহলে আগের থেকে সে সার্জন প্ল্যান করে না, যে স্যার প্রত্যেকেরই আগের দিন ঘুমিয়ে হয় না সার্জনে, যে কি করব কি করবো, তাহলে প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা দেখো আমাদের এরকম আমাদেরকে অ্যানাটমি জানতে হয়, ফিজিওলজি জানতে হয়, প্যাথোলজি জানতে হয়। তাহলে এইটা দেখো আমরা একটা দেখি, একটা এরকম কেভিটেটেড একটা লেশন আছে। তাহলে এটাকে আমরা যদি একটা চিন্তা করি, একটা কেভিটেটেড লেশন একটা এখানে আছে না, লেফট আপার জোনে একটা কেভিটি আছে, মনে হয় এখানে একটা ফ্লুইড লেভেলও আছে। কেভিটিটা ভালোই ঠিক, তাহলে কেভিটিটা ভালোই ঠিক। তো এরকম যে কোনো কেভিটেটেড এরকম লেশন থাকলে তিনটা ডায়াগনোসিস চিন্তা করতেই হবে মিনিমাম। তাহলে এটা একটা হলো লাং অ্যাবসেস কেভিটি, সেকেন্ড হলো টিউবারকুলোসিস আমাদের রাখতেই হবে, আরো বিশেষ করে এটা তো আপার জন্য। অনেক সময় এরকম ম্যালিগনেন্সি হতে পারে, তাহলে এই তিনটা তো রাখতে হবে। এখন ইদানিং লাং অ্যাবসেসটাও অনেক উপরের দিকে চলে আসছে, সরি এটা ফাঙ্গাল অ্যাবসেস, তাহলে ফাঙ্গাল অ্যাবসেসও আমরা মাথায় রাখতে হবে। এরকম ফ্লুইড লেভেল থাকলে দিস ইজ হলমার্ক বা প্যাথগনমিক অফ লাং অ্যাবসেস। বলা হয় যে প্রেজেন্স অফ ফ্লুইড লেভেল ইজ প্যাথগনমিক অফ লাং অ্যাবসেস। তাহলে সাধারণত টিউবারকুলাস ক্যাভিটি গুলোতে ফ্লুইড লেভেল থাকে না, কিন্তু লাং অ্যাবসেস গুলোতে দাঁড়ায় এরকম যদি আমরা দাঁড়ানো অবস্থা করা হয় ফ্লুইড লেভেল থাকে। তাহলে কিভাবে কি কি দেখতে হবে, অনেক কিছু দেখার আছে। তাহলে লাং অ্যাবসেস সাধারণত আপার জন্য টিবি বেশি হয়, লাং অ্যাবসেস কম হয়। তাহলে লাং অ্যাবসেস সবচেয়ে বেশি হয় লোয়ার লোবে। লোয়ার লোবের ভিতরেও অ্যাপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব, তারপরে পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব হবে রাইট আপ। তাহলে রাইট লাং এ বেশি, তাহলে রাইট লাং এ বেশি অ্যাপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব, তারপর পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব, এইটাতে সবচেয়ে বেশি। কেন বেশি? ট্র্যাকিয়া বলা হয় যে অ্যাসপিরেশন দিয়ে লাং অ্যাবসেস বেশি হয়। তাহলে একটা পেশেন্ট সেমি কনশাস আনকনশাস যখন হয়, তাহলে ট্র্যাকিয়ার অ্যালাইনমেন্ট হলো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা মোর ইন অ্যালাইনমেন্ট উইথ লাং, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তাহলে রাইট সাইডে রাইট লাংসে বেশি যায়, যে আবার অ্যাপিক্যাল সেগমেন্টে বেশি, তারপর পোস্টাল। আগে ছোটবেলায় একটা খেলা ছিল, ওই খেলাটা এখন আর দেখি না, সেটা কি বা কি ছিল জানি, এটাকে এই যে ছোট্ট মার্বেলের মতো উপরে উঠাইতো আরফা, ওইটা যে কি বলে, ওটা বাগাডুলি না কি একটা জানি খেলা ছিল। ও মার্বেলই ছিল স্যার, ও যে গোল গোল ছিল যেগুলো, বাগাডুলি। হ্যাঁ ওইটা দিয়ে খেলতো না। তাহলে ওরকমই একটা অ্যাসপিরেশন যদি রিশাদ তুমিও মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে আমি করলে,
তাহলে এরকম অ্যাসপিরেশন প্রথম হলে তাহলে লাং অ্যাবসেসের জন্য দুইটা জিনিস লাগে। একটা হলো তোমার অ্যাসপিরেশন হবে, সেটার একটা সেটিং লাগবে, যে অ্যাসপিরেশনের জন্য যে সেমি কনসাস আনকনসাস, আমরা কনসাস লোকের অ্যাসপিরেশন হয় না ইউজুয়ালি। আমরা যে আল্লাহ এমন একটা সিস্টেম করছে, রেসপিরেটরি সিস্টেম, একটা ধুলা ঢুকলে হাঁচি দেই, উপরের দিকে সিলিয়াটা দিয়ে আপার হয়, আরো নিচে চলে মিউকাস দিয়ে চলে আসে। তাহলে কিন্তু যদি সেমি কনসাস হয় আনকনসাস হয় তাহলে অ্যাসপিরেশন হয়ে যায়। আবার ইনফেক্টেড যদি হলে সবচেয়ে, যেমন অ্যাপিক্যাল টুথ অ্যাবসেস, টনসিলাইটিস, একটা ইনফেক্টেড অ্যাসপিরেশন হলে তখন এটা লাং অ্যাবসেস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অনেক সময় দেখা গেল নরমাল লোকেরও হইতে পারে। অনেক সময় যে ইসোফেগাস, রাত্রেবেলা ঘুমায় থাকলে এককালে শিয়াতে গেলে অ্যাসপিরেশন। আমাকে একজন রেসপিরেটরি একজন প্রফেসর, খুব নামকরা প্রফেসর নুরুল হক, প্রফেসর সৈয়দ আতিকুল হক সাহেবের শ্বশুর, সরি এগুলো নাম বলা ঠিক হচ্ছে কিনা জানি না, সে আমাকে একদিন বলছে, তুমি বলো তো দেখি আমাদের দেশের কতগুলো মানুষ এরকম রাত্রেবেলা ঘুমানোর সময় পান নিয়ে ঘুমায় পড়ে খেয়ে। আমি অবাক, কি বলে পান, এই যে মুখে রাত্রেবেলা পান খেতে খেতে শুয়ে পড়ে, এটা একটা অ্যাসপিরেশন, লাং অ্যাবসেস একটা ইম্পর্টেন্ট কাজ, আমি তো জীবনে চিন্তা করিনি। গ্রামগঞ্জের মানুষ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে পানের নিয়ে 2-3 জন 4 জন গল্প করতে থাকে, তারপর রাত্রে ঘুমাইতে চলে গেল মুখে পান নিয়ে। তাহলে আমাদের ওরাল হাইজিন তো ভেরি ব্যাড, কথা অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে এরকম লাং অ্যাবসেস এটা একটা কেভিটি হতে পারে। টিউবারকুলোসিস তো অবশ্যই এমন কোনো রেডিওলজিক্যাল ওপেসিটি নাই যেটাতে তুমি আনবা না, অলমোস্ট দেখবা, চিন্তা করবা এটা আসতেই হয়। ম্যালিগনেন্সিও হইতে, অনেক সময় ক্যাভিটারি ম্যালিগনেন্সি বলে, এটা অনেক সময় বিশেষ করে বড় যেগুলো ম্যালিগনেন্সি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলো অনেক সময় সেন্ট্রাল নেক্রোসিস হয়ে চলে আসে। ওগুলো মার্জিন গুলো বেশি ইরেগুলার থাকে, সেন্ট্রাল মার্জিনটাও ইরেগুলার থাকে, ক্যাভিটিটা একটু এক্সেন্ট্রিক থাকে। তাহলে এটা একটা জাস্ট প্রসঙ্গ করে, আসলে কথা তো 1 ঘন্টা মানে অনেক অন্যদিকে চলে যাবে। তাহলে এটা একটা ক্যাভিটি লেফট অ্যাপেক্স। তুমি দেখো, আমি একটা প্রেজেন্টেশন আমাকে করতে বলা হয়েছিল সোসাইটি মেডিসিনে, নওশবা বা রিশাদ, তুমি দেখতে পাও তোমরা যে কার অডিওটা খোলা, তাকে একটু টেলিফোন করে বলবা যে তুমি তোমার অডিও অফ করো, তাহলে অন্যদের ডিস্টার্ব হয়। তাহলে ডক্টর আওলাদ হোসেন, আপনি প্লিজ আপনি মিউট করবেন। যিনি মেইন হোস্ট আছেন যিনি মিউট করতে পারবেন, কিন্তু মিউট করে দিয়েন দেখে। আমি তখন ভাবলাম যে আমি করবোই, যেহেতু যেগুলো করব সেগুলো চেস্ট এক্সরে, সিটি, এবং একটা আমার সেই সময় ঢাকা মেডিকেলের যে ডাক্তাররা ছিল ওদেরকে লাগাই রাখছিলাম যে তোমার এটা আমাকে তৈরি করে দাও। ঠিকই সুন্দর তৈরি করছো। তুমি দেখো এই রোগীটা তুমি যদি জানো, আমি বলতে পারতেছি না এখন আমি পরে এরকম কিছু পেশেন্টের হিস্ট্রি বলবো, এটা সত্যি এগুলো কোনো চেঞ্জ করা হয়নি, বানানো হয়নি। কিন্তু তুমি দেখো, chest X-ray PAVO shows a large cavity lesion with the air fluid line within it at the upper part of and mid part of left lung. তাহলে upper part of mid zone আছে। তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হলো লেফট সাইডের লাং অ্যাবসেস, তাহলে তোমার লেফট লিখতে হবে। তাহলে যদি বলে 3টা ডায়াগনোসিস লিখো, তাহলে ডিফারেনশিয়াল, লেফট সাইড লাং অ্যাবসেস, টিউবারকুলোসিস, ক্যাভিটারি ম্যালিগনেন্সি, ফাঙ্গাল ক্যাভিটি, তাহলে এই 4টা আমাদের মাথায় রাখতে হবে না? তাহলে দেখো একই জিনিস আমি তো সিটি দিয়েও শুরু করতে পারতাম, এই পেশেন্টেরই কিন্তু এটা। তাহলে দেখো এই পেশেন্টের যদি এটা সিটিতে দিত, ওই যে আমি বললাম মোনালিসার ছবি, তুমি কি করা হবে, এটা সিটি দিয়ে তোমার অস্পি করতো যদি এটা, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা সিটিতে যে তার একটা লাং অ্যাবসেস, একটা ক্যাভিটারি আছে। এইখানে কিন্তু ফ্লুইড লেভেলটা ভালো হয়ে যাচ্ছে এখানে। তাহলে তুমি দেখা যাচ্ছে রিশাদ? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে দেখো এটা অ্যাপেক্সে একটা ক্যাভিটি রিলেশন আছে, তাহলে এটা আমি তো সিটিও দিতে পারতাম। তাহলে সিটি এটা আমি শুরু করছি চেস্ট এক্সরে দিয়ে, যে সিটি দিয়ে আমি শুরু করি। তাহলে সিটি দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে এখন।
এটা দিয়ে কত সুন্দর একটা কেভিটি রিলেশন আমরা দেখতে পাচ্ছি। এটা একটা গুড, একটা ভালো, এগুলো পাওয়া তো খুব কঠিন। তাহলে দেখো এই হিস্ট্রিটা, এটা আমি তোমাদের বারটাকে আমি কিভাবে সরাই শিখিও না তো ভালো। আচ্ছা দেখো এইটা কার, দেখো মিস্টার পিন্টু 40 years old gentleman presented us with complaints of fever and cough for 3 months. Fever was high grade, intermittent chills. Cough was productive, profuse purulent sputum. He complains of gradual weight loss for the same duration. On examination, anemic, clubbing, and chest bronchial pace sound and crepitation. তাহলে দেখো লাং অ্যাবসেসের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, সাপোর্টিভ জিনিসগুলো হলো যে এটা ক্লাবিং হয়ে যায়, বলা হয় 2 সপ্তাহের মধ্যে ক্লাবিং হয়ে যায়। তাহলে এটা একটা প্রফিউজ, এই যে পারুলেন্ট স্পুটাম, যে ডায়াগনোসিস এর ভিতরে আমরা বলি যে একটা না যে 3-4 মাস থেকে তখনই তো আমি চিন্তা করি, কিন্তু যে মাঝে মাঝে হয় 2-3 বছর 5 বছর তো লাং অ্যাবসেস থাকে, তাহলে ব্রঙ্কিকটিসিস এগুলো অনেক সময় থাকতে পারে। অনেক সময় এমপাইমা ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হলে এরকম হতে পারে। অনেক সময় ক্রনিক ব্রঙ্কাইটিসের পেশেন্ট মাঝে মাঝে ইনফেকশন হলে হতে পারে। তাহলে পারুলেন্ট স্পুটামের তুমি যদি ক্লিনিশিয়ান হও তাহলে লাং অ্যাবসেসে দেখবে। তার সাথে কাফ এন্ড পারুলে অনেক সময় পশ্চারের সাথে চেঞ্জ হয়, সকালবেলা তার বেশি হয়, হিমোপ্টিসিস থাকে খুব বেশি, অনেক সময় জ্বর থাকে, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এদের এনিমিয়া ক্লাবিং থাকবে। তাহলে ওই এনিক ক্লান্ত, তারপরে ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের 2টা প্যাথোলজি, 2টা অসুখ আমি সবসময় চিন্তা করি, আমার বলিও সারা জীবন বলে আসছে। একটা হলো নিউমোনিয়া, আর একটা হলো একটা লার্জ কেভিটি, ছোট্ট একটা ব্রঙ্কিওস্টেটিক কেভিটি, ওইটার উপরে গিয়ে তোমার ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবা। বইতে অনেক কিছু লেখা আছে, অ্যাবাভ দ্য লেভেল অফ প্লুরাল ডিফিউশন, কোলাপস, ওগুলো তোমাকে এক্সপ্লেইন করতে হবে। সেগুলোর মধ্যে না যাওয়ার আগে বেসিকটা শিখে যেতে হবে যে হ্যাঁ, একটা হলো তোমার কনসলিডেশন আর একটা হলো লার্জ কেভিটি। তাহলে এখানে এত বড় একটা কেভিটি, এটার উপর ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবাই, এবং ব্রঙ্কিয়াল বেস সাউন্ড যেখানে পাওয়া যাবে সেখানে ভোকাল রেজিস্ট্যান্স পাওয়া যাবে, তাহলে ভোকাল ইনক্রিজড হবে। এবং অনেক সময় ক্রেপিটেশন এগুলো থাকতে পারে, প্লুরাল রাবও থাকতে পারে। তাহলে এই পেশেন্ট একটা লেফট সাইডের লাং অ্যাবসেস ছিল, তাহলে এই পেশেন্টটা চিকিৎসা পেয়ে গেছে। এবং এইটা খুব দেখো সহজ একটা এক্সরে না, এটা এমবিবিএস এ দেওয়া হয়, লেফট সাইডের প্লুরাল ডিফিউশন, এটা কে না পারে। তাহলে এটা একটা চেস্ট এক্সরে লেফট সাইড। তাহলে এই দেখো ট্র্যাকিয়াটাও শিফটেড আছে, তাহলে লেফট সাইডে। তাহলে এরকম ইউনিল্যাটারাল প্লুরাল ডিফিউশন যদি হয়, আমরা সবচেয়ে চিন্তা করি একটা হলো টিউবারকুলোসিস, একটা ম্যালিগন্যান্সি, আর আরেকটা নিউমোনিয়া। খুব ইদানিং পাওয়া যায়, আগে অত আমরা নিউমোনিয়া কম না, কিন্তু এখন কিন্তু নিউমোনিয়া যত দিন যাচ্ছে প্যারানিউমোনিক একটা আমরা বলি। তাহলে টিউবারকুলোসিসটা হলো সবচেয়ে কমনেস্ট, লেখার সময় সেটা। আর বয়স্ক লোক হলে আমরা ম্যালিগন্যান্সি চিন্তা, এবং তারপর প্যারানিউমোনিক। কিন্তু এছাড়াও কিন্তু অনেক কারণ হইতে পারে। তুমি দেখো কি হইতে পারে, আমরা একটু পরেই দেখো একটা ঘটনা দেখি। এটা দেখো একই রকমের একটা প্লুরালিফিউশন, রিশাদ এটা একই রকমের প্লুরালিফিউশন না আগেরটার মতো? তাহলে এইরকম লেফট সাইডের প্লুরালিফিউশন ট্র্যাকিয়াল ও শিফটিং আছে। আমি এটা বের করতে পারতেছি না কেন, ইন্ডিকেটরটা লেজারটা। তাহলে এইটা দেখো, এটাও একটা প্লুরালিফিউশন, কিন্তু এই পেশেন্টটার একটা হিস্ট্রি বলি। দেখো এক্স-রে চেস্ট শোয়িং হোমোজেনাস ওপেসিটি ইনভলভিং লেফট অর্জন, সব ডেসক্রিপশন এই প্লুরালিফিউশন, লেফট সাইডের প্লুরালিফিউশন। তাহলে এই পেশেন্টটা দেখো, এই যে তোমার সিটি করা, এত একটা ম্যাসিভ ডিফিউশন, পুরো লেফট সাইডটা পুরাটা হয়ে আছে। এই পেশেন্টটার দেখো হিস্ট্রিটা কত সুন্দর, এরকম ঘটনা জানলে তুমি সারা জীবন ভুলতে পারবে না। Mr. Akas Ali, 55 years old, policeman hailing from Bagherat, presented with shortness of breath for 2 weeks, cough, chest tightness, same duration, weight loss 3 months. Past history te dekha jaye, bole he was admitted several times due to abdominal pain, fever, and diagnosed as pancreatitis with pseudopancreatitis. So, and on examination he was dyspneic. তাহলে এইটা একটা হিস্ট্রি ছিল, হিস্ট্রি এক্সামিনেশন তো তার লেফট সাইডের প্লুরালিফিউশন।
কালার দেখা গেল হিমোরেজিক, বুঝছো, অ্যাসপিরেশনে। তো অ্যাসপিরেশন হিমোরেজিক ডিফিউশন থাকলে আমরা চিন্তা করি যে এটা ম্যালিগনেন্ট হতে পারে, কিন্তু হিমোরেজিক সমস্যা টিউবারকুলোসিস হতে পারে, অনেক সময় পালমোনারি ইনফেকশন হতে পারে। এই পেশেন্টটা দেখো আমরা তো এরকমই ভাবছি, পরে অ্যামাইলেসটা করে দেখি ওরে, যেহেতু তার আগে প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি আছে, সুডোপ্যানক্রিয়াস, অ্যামাইলেস করে দেখি তার 4317 তাহলে প্লুরাল ফ্লুইডে অ্যামাইলেজ আমরা সাধারণত করি না, কিন্তু এই পেশেন্টটা করে দেখা গেল যে এটা আসলে, তাহলে প্যানক্রিয়াটাইটিস লেফট সাইডে প্লুরাল ইফিউশন আমি আমার জীবনে এত বড় হিউজ ইফিউশন ডিউ টু প্যানক্রিয়াটাইটিস দেখিনি, কিন্তু ছোট ইফিউশন দেখছি। দেখো তুমি জানার একটা ইয়াস, রাইট সাইডে ডিফিউশন হলে অনেক সময় সাবফ্রেনিক অ্যাবসেস বা এমইবি লিভার অ্যাবসেস এগুলো মাথায় রাখতে হয়, কিন্তু লেফট সাইডে ডিফিউশন হলে অনেক সময় এটা প্যানক্রিয়াটাইটিস একটা হইতে পারে। এই জন্য সবসময় আবার লেফট সাইডে ডিফিউশন হলে টিউবারকুলোসিসের আগে প্যানক্রিয়াটাইটিস বলবা না, মাথা যে এগুলো এমন ঘটনা বললে আবার এগুলো মাথার মধ্যে ঢুকে থাকে। এটা আমরা প্লুরাল ব্রেইন দিয়ে পরে আস্তে আস্তে ইমপ্রুভিং করে গেছি। এই পেশেন্টটা এটাও একটা এক্সরে দেখো, তাহলে লাং অ্যাবসেস এর ডেফিনিশনটা খুব কিন্তু ক্লাসিক্যাল। লাং অ্যাবসেস হলো অ্যাবসেস ইন দ্য লাংস, তাই না, সহজ। তাহলে অ্যাবসেস ইন দ্য লাংস ডিউ টু পায়োজেনিক অর্গানিজম। তাহলে পায়োজেনিক অর্গানিজম কি? পায়োজেনিক অর্গানিজম হলো স্টেফিলোকক্কাস, গ্রাম নেগেটিভ অর্গানিজম আর অ্যানারোবিক অর্গানিজম, এগুলো হলো পাস ফর্মিং অর্গানিজম। তাহলে এইগুলি, বাট ইউ মাস্ট এক্সক্লুড টিউবারকুলোসিস এন্ড ম্যালিগনেন্সি। তাহলে তুমি টিউবারকুলোসিস এন্ড ম্যালিগনেন্সি এক্সক্লুড না করে লাং অ্যাবসেস বলতে পারবে না। তাহলে যখনই বাই ডেফিনেশন ইউ মাস্ট এক্সক্লুড টিউবারকুলোসিস, তাহলে টিউবারকুলাস অ্যাবসেসে তুমি লাং অ্যাবসেস বলতে পারবে না, তাহলে তোমাকে ওখানে বলতে হবে টিউবারকুলাস অ্যাবসেস। তাহলে টিউবারকুলোসিস এটা আলাদা একটা এন্টিটি, অর্গানিজম, চিকিৎসা আলাদা, সিমটম আলাদা, সাইন আলাদা, ইনভেস্টিগেশন আলাদা। তাহলে লাং অ্যাবসেস, কিন্তু আমি এটা তুমি দেখবা বলতে সামটাইমস ইন কেস বলে যে এমফাইসেমেটাস বুলা, নিউমাটোসিল, এগুলিও ইনফেক্টেড হয়ে লাং অ্যাবসেস হতে পারে। দিস আর ভেরি রেয়ার। তাহলে আমরা বলি লাং অ্যাবসেসের অ্যাসপিরেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাসপিরেশন এবং ডিস্টারবেন্স অফ কনসাসনেস। কিন্তু অনেক সময় দেখা যায় সাবফ্রেনিক অ্যাবসেস হয়ে হইতে পারে, অনেক সময় নিউমোনিয়া থেকে হইতে পারে, অনেক সময় ট্রমা থেকে হইতে পারে। রিয়ালি সামটাইমস এমফাইসেমেটাস বুলা ইনফেক্টেড হয়ে হইতে পারে নিউমাটোসিল বলে, এটা এয়ার কন্টেইনিং স্পেসেস স্যাক্স ইন দ্য লাংস, এগুলো থেকেও হইতে পারে। তাহলে এই একটা পেশেন্ট একবার ভর্তি হয়েছিল, দেখো এরকম একটা ক্লাসিক্যাল একটা এয়ার ফ্লুইড লেভেল থাকলে আমরা বলছি না, দিস ইজ ভেরি মাচ ক্লাসিক্যাল ফর লাং অ্যাবসেস। আচ্ছা রিশাদ, আমি তো নিচে এখানে আমার ইয়েটা থাকার কথা, এই যে লেজারের পয়েন্ট টর্চ এখানে বের করতে পারছি, রাইট ক্লিক করলে কি আসে স্যার? এখন হ্যাঁ ঠিক, তোমাদের এত বুদ্ধি, এখন তো আসছে হঠাৎ করে, হঠাৎ দেখতে পাইতেছিলাম রাইট ক্লিক করার পরে। এখানে দেখো এই যে অ্যাপেক্সে দেখো এখানে একটা লেশন, তাহলে এটা নিচে ওপেসিটি আছে, একটা এয়ার ফ্লুইড লেভেল আছে, এখানে ট্রান্সলুসেন্সি আছে। তাহলে রাইট সাইডে এরকম একটা লেশন, এন্ড লাইকলি যেহেতু এয়ার ফ্লুইড লেভেল আছে আমরা এটাকে লাং অ্যাবসেস বলতে পারি। আচ্ছা এই পেশেন্টটার তুমি যদি দেখো আমরা কি হিস্ট্রি ছিল আমরা একটু দেখি। XHS preview showing cavity relation যা বলছে তাই থাকবে, and multiple bulli devoid of vascular markings, bounded and traversed by thin lines। তাহলে এমফাইসেমেটাস বুলি এগুলো অনেক থাকতে পারে এবং এগুলোর ভিতরে ফাইন হেয়ার লাইন থাকতে পারে। হেয়ার লাইন মানে চুলের মতো লাইন, এগুলো সাধারণত অনেক সময় দুইটা কারণে, একটা হলো ফিশার যদি ফিশার দেখার জন্য লাগে, আর সেকেন্ড হলো বুলার ভিতরে যে লাইন থাকে সেগুলোতে অনেক সময় এরকম হেয়ার লাইন, যেমন এই রুগীটার এরকম একটা লাইনও আছে, এটার ভিতরেও ছোট ছোট লাইন আছে। তাহলে এখানে মাল্টিপল এরকম ট্রাভার্স বাই মাল্টিপল হেয়ার লাইনস। তাহলে রাইট আপার লোবে এরকম লাং অ্যাবসেস ডিউ টু ইনফেক্টেড বুলি উইথ মাল্টিপল এমফাইসেমেটাস বুলা এট দ্য আপার জোন। তাহলে এটা একটা দেখো এরকম পেশেন্ট, সে আমরা এটা খুবই আনকমন জিনিস,
কিন্তু এই পেশেন্টটা হয়েছিল তাহলে এটা দেখো এই যে সিটি, এই সিটিটা যদি দিত এটা অস্থিতে, তাহলে দেখো তার এই অ্যাপেক্স গুলোতে, তাহলে দুই সাইডে এই অ্যাপেক্স এর এক্স-রে চেস্টটাতে আমরা অত ভালো বুঝতে পারি নাই, কিন্তু এই সিটি দেখলে দেখা যায় তার লেফট সাইডেও আছে। তাহলে মাল্টিপল এমফাইসেমেটাস গুলো আছে পেশেন্টটার দুই দিকেই, কিন্তু একটা সাইডে আমরা দেখলাম যে ইনফেক্টেড হয়ে তার লাং অ্যাবসেস হয়েছে, বুঝছো? তাহলে এই পেশেন্টটাই একটা হিস্ট্রি দেখো, 60 years old businessman admitted with the medicine department of Dhaka Medical College 2014, আমি তো 2015 পর্যন্ত ছিলাম, with complaints of productive purulent sputum, fever 2 months and associated weight loss. Patient was a smoker. তাহলে এমফাইসেমা থাকলে সিওপিডি এমফাইসেমা এগুলোর জন্য স্মোকিং ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এটা ইম্পর্টেন্ট। তাহলে তার আবার লিম্ফেডেনোপ্যাথিও ছিল, এই জন্য আমরা ভাবলাম যে অন্য কিছু কিনা, কিন্তু পেশেন্টের ক্লাবিং ছিল। তাহলে কিন্তু আলটিমেটলি এক্সামিনেশন করে আমরা আলটিমেটলি এমফাইসেমেটাস গুলা ইনফেক্টেড চিন্তা করা হয়, এবং পরবর্তীতে পেশেন্টের চিকিৎসা করে অ্যান্টিবায়োটিক উইথ লাং অ্যাবসেস উইথ মাল্টিপল এমফাইসেমেটাস গুলা এট দ্য আপার জোন, এটা অ্যান্টিবায়োটিক এসে পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করে চলে যায়। তাহলে এটাও আমরা একটা চিন্তা করতে পারি যে দেখো একটা কেভিটারি লাং অ্যাবসেস এরকম একটা হয়েছে। তাহলে আমরা এরকম ফিক্স যদি একটা পয়েন্টার থাকলে তাহলে সবচেয়ে ভালো হতো। এখানে একটা দেখো লেফট সাইডে লাংসের একটা বড় ধরনের উপরে ট্রান্সলুসেন্সি আপার মিড লোয়ার মিড জোন, এখন মাঝামাঝি এসে এরকম একটা হরিজন্টাল ফ্লুইড লেভেল আছে এরকম, যেটা আমরা বলতে পারি লার্জ লাং অ্যাবসেস, এটা একটা। তাহলে কিন্তু এটা যে আমরা যে পরবর্তী এটা আমরা যেহেতু এইগুলো ইয়ে হচ্ছে যে এই পেশেন্ট গুলো যে আমরা বললাম, যেহেতু আমি সেই সময় বলছিলাম যে আমি এমন কিছু রুগী নিব যে রুগীর এক্সরেও দেখবো, লাগলে সিটিও করবো, হিস্ট্রিটাও আমি দেখাবো, সেখান থেকে তোমাদের কেটে কেটে আমি কাট এন্ড পেস্ট করে করে আজকে প্রেজেন্টেশনটা বানাইছি। তাহলে চেস্ট এক্স-রে শোয়িং মাল্টিপল কেভিটি রিলেশন যে লেফট আপার মিডিয়াম ওয়াল, তাহলে এটা একটা লাং অ্যাবসেস হইতে পারে। এটা এক্স-রে ডিপার্টমেন্টে চিন্তা করলে ওরা লাং অ্যাবসেস, ইনসিস্টেড হাইড্রোনেমোথোরাক্স, নিউমোটোসিস, ডিফারেন্সিয়াল, তাহলে চিন্তার ডিপে কি কি হতে পারে, এটা হতে পারে। তাহলে এটা দেখো সিটিতে আমরা এরকম দেখতেছি লার্জ একটা কেভিটি রিলেশন, বিশাল। তো পরে দেখা গেল আসলে এটা একটা নিউমোটোসিল ছিল, নিউমোটোসিলটাই ইনফেক্টেড হয়ে একটা লাং অ্যাবসেস হচ্ছে। তাহলে এমফাইসেমেটাস বুলা ওর মতো এটাও দেখো এই যে পেশেন্টের আমরা হিস্ট্রি নিয়ে দেখি 50 বাচ্চা বেশি না, কিন্তু 15-year-old girl from Noshindi was admitted complaints of fever, cough, hemoptysis. পরে দেখা গেল কিন্তু এই নিউমোটোসিল সবচেয়ে বেশি হয় আইসিইউ তে, অনেক সময় যদি যারা আইসিইউ তে ভেন্টিলেটরে থাকে তখন লাং ইনজুরিতে অনেক সময় এরকম লাং হতে পারে, অনেক সময় ইনফেকশন হয়ে হতে পারে। তাহলে এই পেশেন্টের লেফট সাইডে এরকম রেজোনেন্ট ছিল, এবং পরবর্তীতে পেশেন্ট বেড সাউন্ড কম, পরে পেশেন্টটা ইমপ্রুভ করে যায়। তাহলে এটা ডায়াগনোসিস ছিল ইনফেক্টেড নিউমোটোসিল। তাহলে তোমার কত রকমের যে শ্যাডো হইতে পারে এটা আমি এখানে একটা কাউরে জিজ্ঞেস করবো নাকি, একটা দুইটা জিজ্ঞেস করি, তাহলে আমি নিজেও একটা ইয়ে করতে পারি না, রেস্ট পাই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শাহরিয়ার জিয়াউল ইসলাম, শাহরিয়ার জিয়াউল ইসলাম খুলতে পারবা তুমি অডিওটা? ডক্টর মাহবুব তুমি পারবা খুলতে অডিও? খুলে না কেন ওরা? ডক্টর শাহরিয়ার ইসলাম, ডক্টর মাহবুব।
আপনার একটু আনমিউট করে অ্যানসার করেন। একটু কথা মাহবুব, তুমি আনমিউট করো, আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলো, একটু বলতে থাকো। এটা রাশেদুজ্জামান, তুমি হাত তোলা দেখতেছি, তুমি কি এটা বলতে চাও? ডক্টর মোহাম্মদ রাশেদুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। গুড, বলো। কাউরে পাচ্ছি না, তুমি বলতেছি, গুড, বলো। Sir, X-ray chest posterior anterior showing multiple inhomogeneous opacity involving upper, mid, and lower zone of both lung field, and there is also a uh, there is also a cavitated lesion in the left upper zone, right upper zone. খুব ভালো, Low flat diaphragm, heart is tubular. ওইগুলো বলা দাও না, এইটুকুলো বলে দাও। দেখো তুমি যে মেইন পার্ট বলে, আর তুমি দেখো এইখানে আপার জোন, মিড জোন, লোয়ার জোনে কিছু কিছু ওপেসিটিস আছে, পেট্রি ওপেসিটিস এর মতো, কিন্তু রাইট আপার জোনে একটা বড় কিউবিটেটেড লেশন আছে না? জি স্যার। এইসব জায়গায় হয়তো ফাইব্রোসিসও আছে, বা এইসব জায়গাগুলো খুব কিছু যে শ্যাডো। তুমি দেখো এই সেটাই, যেহেতু আমার হিস্ট্রি জানা আছে, তোমার কত ইন্টারেস্টিং লাগবে। দেখো X-ray chest preview shows large cavity lesion in the upper and mid zone of right lung with numerous calcified shadows in the upper and mid zone of both lung. এখানে দেখো সিটিতে দেখলে ক্যালসিফাইড শ্যাডোজ গুলো আরো ডেন্স সিটিতে ভালো আসে, বুঝছো? এই জন্য দেখা যায় অনেক ক্যালসিফাইড শ্যাডোজ। তাহলে এটা দেখো, Mr. Kamrul, 50-year-old man, presented with respiratory distress for 15 days, recurrent cough with scanty hemoptysis and fever for 2 months. He had been working as stone grinder for last 20 years. Stone grinder মানে কি? এই রিসার্চ জানো? তোমরা তো কিছু এখন জানবে না। আগে আমরা ছোটবেলায় এক সময় দেখতাম পাড়ায় পাড়ায় শিলপাটার কাজ করে। শিলপাটা নিয়ে ঘুরতো না? শিলপাটা কি বলে, ঝালাই করবেন না কি জানি একটা শব্দ বলতো। তখন তো পাটা পোতা ছিল, ওগুলো দিয়ে হলুদ মরিচ এগুলো ইয়ে করতো। এখন তো আর এগুলো বাসায় কেউ করে না, সব ফ্যাক্টরি থেকে নিয়ে আসে। তাহলে শিলপাটা যে ইয়ে করতো, গ্রিন্ডিং করতো, এদের এই যে ডাস্ট, সিলিকা হলো ফাইন ডাস্ট, সিলিকোসিস যে হয় ফাইন ডাস্ট থেকে সিলিকোসিস। তাহলে এই সিলিকা ফাইন ডাস্ট থেকে, যেমন করো সিমেন্ট ইন্ডাস্ট্রিজ যেরকম হয়, বুঝছো? আমাদের দেশে যে অকুপেশনাল লাং ডিজিজের মধ্যে সিলিকোসিস ভেরি কমন। সিলিকোসিস নট কমন না, আনকমন না, ওইটা বলবো, কমন বলবো না, ইট ইজ নট আনকমন। তাহলে সিলিকোসিস কোথায় হয়? তাহলে সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের সিমেন্ট শিল্প কিন্তু অনেক আগে গেছে। আগে এক সময় ছিল ইন্দোনেশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক সিমেন্ট ইম্পোর্ট করা লাগতো। বাংলাদেশ তো এখন শিল্প, কৃষিবাদ দিয়ে শিল্পের দিকে চলে গেছে, জাহাজ বানাইতেছে, কত কথা বলতে হয় না এখন আস্তে আস্তে। দেখো শুধু পড়া তো আর ভালো লাগে না, বুঝছো? তাহলে সিলিকোসিস, সিমেন্ট, পটারি ইন্ডাস্ট্রিজ, এইসব ইন্ডাস্ট্রিজ গুলোতে তুমি দেখবা এই যে মন্ডুসিরামিক, এইসব ইন্ডাস্ট্রি সিলিকা ডাস্ট হয়। তাহলে কিন্তু এইসব যারা শিলপাটা এগুলো দিয়ে এরা করতো গ্রিন্ডিং, এদেরও দেখো সিলিকোসিস। এটা এই লোকটার শেষে যে সিলিকোসিস তার ছিল ডায়াগনোসিস, কিন্তু সিলিকোসিস একটা কতগুলো অসুখ আছে যেগুলোতে টিউবারকুলোসিস বেশি হয়। তাহলে অনেক সময় কতগুলো সিস্টেমিক ডিজিজের টিবি বেশি হয়, ডায়াবেটিস এদের বেশি হয়, সিওপিডি তে হয়, অ্যাজমাতে হয়, পোস্ট গ্যাস্ট্রিকটমি সিনড্রোমে হয়, অকুপেশনাল লাং ডিজিজ হয়। তাহলে এই সিলিকোসিস একটা ডিজিজ যেখানে তুমি দেখবা টিউবারকুলোসিস বেশি হয়। তাহলে আমরা এই একটা পেশেন্ট পাইছিলাম, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম তখন 50 কেসেস এর একটা বই একটা ছাপানো হয়েছিল, তার মধ্যে আমরা এই কেসটা দিছিলাম। এবং এই কেসটা সেই সময় আমি আরো এক ভদ্রলোক ইংল্যান্ড থেকে এক্সামিনার হিসাবে আসছিল, ওকে আমি বলছিলাম যে আমি এই যে বই ছাপাইছি তোমরা দেখো। ওরা কত ইন্টারেস্টেড, আমি বলছি যে এই বইগুলো একটু দেখতে পারো। ও তো তখন হোটেলে থাকে শেয়ারটন বা কোথায় সোনারগাঁয়ে।
পরের দিন এই পেশেন্টটা সেকেন্ড টাইম আবার ভর্তি হয়েছিল। ও বলতেছে যে তুমি যে বইতে দিছো, ওদের যখন লং কেস গুলো দেখানো হইতেছিল, বলে যে এই কেসটা তো তুমি বইতে যেটা লেখা সেই কেস আর এই কেস তো একই কেস, মানে এটা কি সেই কেস? আমি বলছি তুমি কেমনে বুঝলা? বলে যে তোমার যে বই দিচ্ছে আমি গতকাল রাত্রে এগুলো নেড়েছি, আমি সব দেখছি। আমি আশ্চর্য, তো কত ইন্টারেস্টেড। তাহলে এই কেসটা ভর্তি ছিল আগে একবার, সেকেন্ড টাইম আবার আমাদের অর্ডার ভর্তি হয়েছে। সেই সময় একটা লং কেস পরীক্ষা দেওয়া হয়েছে এফসিপিএস এর, সেটা সে মনে রাখছে যে একটা সিলিকোসিসের কেস এর কেভিটি রিলেশন, এবং সেটা আমার এখনো মনে আছে। যে দেখো এরকম কেস ভোলা যায় না, তুমি কতগুলো কেস ভুলতে পারবে না, এই কেসটা আমি ভুলতে পারবো বলো? তাহলে এটা আমার কখনো আমার একদম ইতিহাস সহ মনে আছে। এইটা দেখো, এবার আমরা সিটি দিয়ে যদি চিন্তা করি, এবার দিয়ে একটা কেভিটেটেড লেশন যদি দেখি, দেখো এই পেশেন্টটা একটা কেভিটেটেড সিটিতে লেশন আসছে। দেখো এই পেশেন্টটা করোনা হয়েছিল, কোভিড হয়েছিল, খুলনা মেডিকেলে ভর্তি হয়েছিল। ভর্তি হয়ে ভালোই বাসায় চলে গেছে, সাতক্ষীরাবাদের বাড়ি। তো সেই পেশেন্টটা ভর্তি হওয়ার পরে 2-3 সপ্তাহ পরে তার আবার জ্বর হয়েছে। 10 days after discharge, fever, cough with occasional hemoptysis, এবং এখানে সিটিতে তখন দেখা গেল তার একটা কেভিটেটেড লেশন আছে। তাহলে এরকম একটা লেশন হলে আমরা কি বলতে পারি এখনকার যেসব কথা? তাহলে এটা একটা লাং অ্যাবসেস হতে পারে, এটা টিবি হতে পারে, এটা ম্যালিগনেন্সি কি 10 দিনের মধ্যে হবে? তাহলে এই সময় তো ইন্ডিয়াতে এই যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে শুরু, তাহলে এই সময় এই পেশেন্টটা খুলনা মেডিকেলে, সাতক্ষীরা ছিল, তারপর খুলনা মেডিকেলে আসছে। তারপর খুলনা মেডিকেল থেকে তারা এখানে প্রথম দিকে তারা অনেক এটা চিকিৎসা করছে, তারপর মেরোপেনাম দিছে, এটা ওইটা সব মেরোপেনাম, লিনাজোলাইড, তারপর টিবির ওষুধ শুরু করছে, তারপর ভরিকেনাজল দিছে, এগুলো দিয়েও ভালো দিচ্ছে, আরো বাড়তেছে, বুঝছো? তাহলে এটা এসে আলটিমেটলি বার্ডেমে ভর্তি হয়েছিল। অনেকে হয়তো জানেও এই পেশেন্টটা ভর্তি হয়ে পরে দেখা যায় যে আরো সিটিতে আরো বাড়তেছে। তো তখন এই পেশেন্টটা ফাঙ্গাস দেখার চিন্তা করছে। তাহলে ফাঙ্গাস দেখে যে ফাঙ্গাস কি সাসপেক্টেড, প্রথমবারে আসে নাই, সেকেন্ডটা কেউ বলতেছে অ্যাসপারজিলা হইতে পারে। অ্যাসপারজিলা এবং মিউকোর এগুলোতে ডিফারেন্সিয়েট করা সামটাইমস ভেরি ডিফিকাল্ট। তাহলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন, এইচআইভি পজিটিভ থাকে, এইচআইভি টেস্ট করছে, পরে দেখা যায় যে আলটিমেটলি এটা একটা মিউকরমাইকোসিস। তাহলে এটা একটা মিউকরমাইকোসিস যে ফাঙ্গাল কেভিটি হয়, পরে এটা অ্যাম্পোটেসিন দেওয়া হয়েছে, দিয়ে পরে ওসোকোনাজল দিয়ে পেশেন্টটা ভালো। তাহলে এটা কিন্তু এখন পরীক্ষা দিয়ে এরকম একটা দিতে পারে না সিটিতে বা এক্সরেতে, যে এখন যেহেতু মিউকরমাইকোসিস নিয়ে এত কথাবার্তা, তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ তাহলে মিউকরমাইকোসিসটা এখন একটা হট টপিক। তাহলে এই রিলেটেড তাহলে ডায়াগনোসিস কেমনে করতে হয়? ওটা আমি স্টেইন করতে করা যায়, ডাইরেক্ট স্টেইনিং হতে পারে, জিনসার স্টেইন করতে পারে। তুমি ব্রঙ্কিয়াল লেভেজ নিয়ে দেখো, এটা ব্রঙ্কোস্কোপি করে ব্রঙ্কিয়াল লেভেজ নিয়ে করো। টিস্যুতে শুধু স্পুটাম, যে কোনো একটা ফাঙ্গাস স্পুটাম পাইলে তাহলেই বলা যাবে না মিউকাস, এটা টিস্যুতে থাকতে হবে, ইনভেসিভ হইতে হবে। তাহলে তোমাকে যদি বলে যে এটা একটা কেভিটি, এটা দেখো এটা কি কি হইতে পারে, এটা যদি সিনারিও দিয়ে বলে যে একটা পেশেন্ট কোভিড হয়েছে, তার এটা সাধারণত বলে 10 থেকে 1 মাস, ধরো 14 থেকে 21 দিন, এই সময়ের মধ্যেই সাধারণত বেশিরভাগ হয়। যত ইন্ডিয়াতে তো অনেক হয়েছে, কয়েক হাজার হয়ে গেছে, তাহলে আমাদের দেশেও কয়েকটা রিপোর্টেড হয়েছে। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে ডিসচার্জের সময় যে পেশেন্ট, যে আপনার বাড়িতে যাওয়ার পরেও যদি জ্বর হয়, কাশি হয়, এরকম কোনো সমস্যা দেখেন, তাহলে আবার যোগাযোগ করবেন। তাহলে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, তো কেন জানি যাদের ভরিকেনাজল দেওয়া হয় তাদের আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তোমাকে এইরকম একটা পরীক্ষা তো সিটি দিতে পারে, এটা চেস্ট এক্সরে দিতে পারে, একটা সিনারিও দিয়ে, তাহলে কি কি ইনভেস্টিগেশন করবা,
ওই আরফারে যে ধরছিলাম মোনালিসার ছবির মতো নিজে নিজে চিন্তা করতে হবে, যেরকম যদি আসে আমি কি কি ইনভেস্টিগেশন করবো। তাহলে এক্সক্লুড করতে গেলে তো আমি স্পুটাম করবোই, স্পুটাম ফর গ্রামস্টেইন, এফবি, কালচার এগুলো দেখলাম, কিন্তু ফাঙ্গাসের জন্য কি কি করবা, মিউকোমাইকোসিসের জন্য কি কি করবা, এটা তাহলে তোমাকে জানতে হবে। যে এটা তোমাকে, তুমি এখন কনসালটেন্ট হলে তুমি বলা যাবে না যে আমি আর জানি না, তাহলে তোমাকে রেফার করবে, তোমাকে তখন তো এটা কি কি স্টেইন করবা, কি কি স্যাম্পল নেবা এটা দেখো। তাহলে ব্রঙ্কোস্কোপি করছে, ব্রঙ্কেল ল্যাবেজ নিচ্ছে, তাহলে সিটি গাইডেড নেওয়া যায় ইনভিসি এখান থেকে। তাহলে চিকিৎসা কি কি, এটা তো একটা এখন তাহলে অ্যাসপার্ট যে আমাদের দেশে ফাঙ্গাস এখন সামনে একটা ভয়াবহ সময়, তাহলে ভাইরাস ফাঙ্গাস, তাহলে সামনে যে কি অবস্থা হবে, অসুখ ডায়াগনোসিস হবে। এখন তো টাইফয়েডই তো চিকিৎসা করা যেতেছে না, যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে সামনে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো দিয়ে কি যে হবে আল্লাহ জানে। তাহলে তুমি দেখো যে এই পেশেন্টটা মিউকোমাইকোসিস যে হচ্ছে, এটা একটা গুড এক্সাম্পল। তাহলে তোমার ফাঙ্গাল কেভিটি একটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা তো এই পর্যন্ত বললাম। এটা তো পরে পেশেন্টটা চিকিৎসা দিয়ে পেশেন্ট কিন্তু ভালো হয়ে গেছে। এটা একটা এমবিবিএস রেট, এটা তুমি নিজে নিজে চিন্তা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আর আগের স্লাইডে একটা দেখছিলাম যে সিলিকোসিসের এক্সরে ফাইন্ডিংটা কেমন থাকবে? এখন আর না, এখন এত চেয়ারে বলা যাবে না। ওই যে আমরা যা আলাপ করছি, আমার তো অনেক কিছু আছে, সকাল হয়ে যাবে, ফজরের নামাজে আজান দিয়ে দিবে, বুঝছো। তাহলে এটা দেখো, এটা একটা স্কাল দেখো, ঠিক আমরা দেখি মাল্টিপল অস্টিওলাইটিক লেশন আছে, মাল্টিপল অস্টিওলাইটিক লেশন আছে আর ডিফাইন্ড এরিয়াস অফ স্কাল। তাহলে এরকম অস্টিওলাইটিক এরিয়াস যদি থাকে, দুইটা অসুখকে খুব চিন্তা করতে হবে। একটা হলো মাল্টিপল মাইলোমা আর একটা সেকেন্ডারি মেটাস্টেসিস। সেকেন্ডারি মেটাস্টেসিস সব জায়গা থেকে হইতে পারে এক্সেপ্ট পোস্টেট। তাহলে কোথা থেকে কমনলি হয়, যেমন ব্রঙ্কাস থেকে হইতে পারে, থাইরয়েড থেকে হইতে পারে, রেনাল খুব হয়, রেনাল সেল কার্সিনোমা, ছেলেদের টেস্টিকুলার টিউমার হয়, মেয়েদের ক্ষেত্রে ওভারিয়ান কার্সিনোমা, তারপরে ইউটেরাস, সার্ভিক্স অফ ইউটেরাস, এগুলো থেকে খুব হয়। তাহলে এগুলো থেকে তোমার এরকম হতে পারে। ব্রেস্ট বলে 50-50, ব্রেস্টের 50 অস্টিওস্ক্লেরোটিক, 50 অস্টিওলাইটিক। অনেক সময় লিম্ফোমাও এরকম হতে পারে অস্টিওস্ক্লেরোটিক, কিন্তু এরকম হয় না। তাহলে অস্টিওলাইটিক সব জায়গায় হতে পারে এক্সেপ্ট পোস্টেট, এন্ড ব্রেস্ট 50-50, 50% অস্টিওলাইটিক। লিম্ফোমা ও অস্টিওস্ক্লেরোটিক, লিম্ফোমা দিবা ভার্টিব্রাতে অনেক সময় অস্টিওস্ক্লেরোটিক লেশন হয়। তাহলে তোমাকে এরকম, তাহলে মাল্টিপল মাইলোমা হলো সবচেয়ে। তাহলে মাল্টিপল মাইলোমার দেখো একটা এক্সরে করি, মাল্টিপল মাইলোমা এটা দিয়ে তোমার এখন তো পোস্ট এটা এমবিবিএস এ অনেক দেওয়া হয়েছে। তাহলে এরকম এটা কমন প্রেজেন্টেশন কি, তাহলে এদের দেখবা পেইন হলো সবচেয়ে, ব্যাক পেইন, ফ্র্যাকচার, এনিমিয়া, ইনফেকশন, রেনাল, এগুলো। তাহলে এটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, তাহলে তোমাদের অনেক সময় আমরা প্রোটিন ইলেকট্রোফোরেসিসের দিতে পারি, ইমিউনোগ্লোবুলিন ইলেকট্রোফোরেসিস চার্ট দেয়, সেগুলো দিয়ে তোমাদের। তাহলে এটা দিয়ে আমরা এরকম কোশ্চেন, আমরা কোশ্চেনের মতো বানায় বেশি বলতেছি না। তাহলে মেনশন রেডিওলজিক্যাল ফাইন্ডিং, এটা ডিফারেন্সিয়াল, এটা এমবিবিএস এর এই কোশ্চেন। কিন্তু এটাতে যদি পোস্ট গ্রাজুয়েট করে, এখন অস্টিওলাইটিক লেশনের তো আমি বলতে পারি হোয়াট ইজ দ্য কজ অফ অস্টিওলাইটিক লেশন, অথবা অ্যাকিউট কি কি প্রেজেন্টেশন হতে পারে। থেরাপি, এখন থেরাপি অনেক, এটা প্রগনোসিস চেঞ্জ হয়ে গেছে অনেক সময় হাইপার ভিসকোসিটি হয়। তাহলে তুমি এগুলোর উপরে চিন্তা করতে পারো যে মাল্টিপল মাইলোমা একটা পোস্ট গ্রাজুয়েট টপিক, এটা মিস করা খুবই উচিত হবে না। তাহলে এটা আমাকে শিখতে হবে, এবং কি তাহলে পরীক্ষা দিলে কি কি ভাবে এটা দিতে পারে সেটা তুমি চিন্তা করো। তাহলে এটা আমাকে বানাইতে হবে। একটা অ্যাবডোমেন যদি একটা এক্সরে আমরা দেখি, এটা দেখো, এটা আবার একজনের ধরি,
আগে একজন রাশিদুজ্জামান না কে জানি বলছিল, এবার আরেকজন বলবা? স্যার এক্স-রে নাম বলো, নাম স্যার আমি ডক্টর শাহেদ। কোথা থেকে বলতেছো ডক্টর শাহেদ? স্যার আমি স্যার রেজিস্ট্রার হিসেবে আছি মেডিসিন বিভাগে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুরে স্যার। কি মেডিকেল কলেজ? শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। গুড। ডক্টর রাশেদ শাহেদ বলো তুমি, সুন্দর, থ্যাংক ইউ। X-ray abdomen APBO showing multiple calcification along the pancreatic level, and my diagnosis is sir calcific pancreas. Good. ভালো pancreatic calcification. আচ্ছা শাহেদ, আমি যদি বলি এটা দুই সাইডেরই কিডনিতে হয়েছে, এটা দুই সাইডেরই কিডনিতে। জি স্যার, সরি স্যার, হতে পারে না? জি স্যার, জি স্যার, আমি স্যার মোবাইলে স্যার এর জন্য ভালো না, খুব ভালো বলছো তুমি। তাহলে দেখো দুই দিকেরই এটা অনেক সময় বোঝা যায় না। বাইলেটারাল যে ফসফেট ক্যালকুলাস হয় না, স্ট্যাগন ক্যালকুলাস হইতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা যদি খেয়াল করি যে এই ক্যালসিফিকেশন অ্যাক্রস দ্য ভার্টিব্রা হচ্ছে, অ্যাক্রস দ্য ভার্টিব্রা যদি হয় তাহলে সাধারণত কিডনিটার চান্স কমে আসে। এখানে দেখো এইভাবে হচ্ছে, তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা বডি টেইল এদিকে এইভাবে অ্যাক্রস চলে গেছে। যদি অ্যাক্রস থাকে তাহলে এটা মোর লাইকলি এটা হলো প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন। তাহলে এটা একটা গুড এক্স-রে দিয়ে দেখো। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট এন্ড ক্রনিক দুইটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট হবে, এটা তোমার জানতে হবে। হ্যাঁ, এই রেডিওলজিক্যাল, তাহলে এক্স-রে তোমার সবসময় আইডেন্টিফাই করতে হবে। কেন? তুমি প্রথমে সবসময় এক্সিট একটা চিন্তা করবে, সবসময় বলে ফেলে এটা যেন তুমি পিছাইতে পারো সেরকম মাথার রাখতে হবে। তুমি বললা যে আমি ক্যালসিফাইড ওপেসিটিস দেখতেছি ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্বার বা দুই সাইডে, এবং সিমস যে কিছু, এখন তুমি যদি রাখো তাহলে পসিবিলিটি একটা প্যানক্রিয়াটিক হতে পারে। তাহলে এরকম একটা পেশেন্ট, এদের মেইন ফিচার হলো পেইন। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস খুবই একটা ডিস্ট্রেসিং ডিজিজ, এত সিভিয়ার পেইন হয়, এবং এর সাথে অনেক সময় ট্রায়াড থাকে, ডায়াবেটিস থাকে, অনেক সময় ম্যালঅ্যাবজর্পশন থাকে। এবং আমার জীবনে আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট কার কাছে যে পাঠাবো এখনো আমি ঠিক করতে পারিনি, যে এটা কোথায় চিকিৎসা করব, মেডিকেল নাকি সার্জিক্যাল, কার কাছে পাঠালে যে এটা একটা সঠিক চিকিৎসা হবে আমি এখনো বুঝে উঠতে পারিনি। বুঝছো, এত সিভিয়ার একটা ডিস্ট্রেসিং ডিজিজ। এবং যদি অপারেশন করতে হয় কার কাছে পাঠালে যে এটা ঠিক মতো অপারেশন হবে, কি অপারেশন করবে, তাহলে তুমি এটা অপশনস অফ ট্রিটমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে এটা চিকিৎসা করা এদের খুবই কঠিন। তাহলে এইসব জিনিসগুলো তোমার করতে হবে। তুমি এমডি করবা, এফসিপিএস করবা, দেশের বড় ডাক্তার বা তোমার কাছে সবাই রেফার করবে, তুমি না বলতে পারো না যে না এটা আমি কি করবো, তোমাকে বলতে হবে, জানতে হবে সব যে এটাই এই চিকিৎসা করেন। বুঝছো, তাহলে তুমি নিজে নিজে সাজাও যে এক্সেটার আইডেন্টিফাইং পয়েন্ট দেখো, প্রেজেন্টিং ফিচার বলো, তুমি এটা আর কি ইনভেস্টিগেশন করবা সেটা তুমি করো। এদের অনেক সময় এমআরসিপি করা লাগতে পারে, আমি ডায়াবেটিস আছে কিনা দেখলা, তারপর প্যানক্রিয়াটিক, তারপর ডাইজেশনের জন্য এদের স্টিয়াটোরিয়া হয় খুব বেশি, সেগুলো দেখতে পারো। এবং চিকিৎসা অনেক রকম চিকিৎসা আছে, এখন কিভাবে চিকিৎসা করবা। অনেক সময় যে আজকাল কিন্তু ইআরসিপি করে, অনেক সময় এগুলো অনেক সময় স্টেন্টিংও করে। অনেক সময় দেখবা যে প্যানক্রিয়াটিক ডাক্ট ওগুলো অনেক সময় স্ট্রাকচারের মধ্যে থাকে। আমার এই রিসাদ কয়টা বাজে? 10:06। আমি বলছি 10টা, 10:30 শেষ করতে চাই। তাহলে এইটা একটা পরীক্ষাই মনে হয় আসছিল, বুঝছো। এটা আরেকটা ছেলে বলো যে এক্সরেটা কি, আরেকজন বলবা কেউ? ডক্টর দেবাশিস, আপনি কি বলবেন? ডক্টর দেবাশিস স্যার, হ্যাঁ জি স্যার, আমি বলতেছি। বলো দেবাশিস। স্যার
X-ray pelvis shows both SI joint are fused, and there is a prosthesis in right hip joint, sir. Good. And there is anterior longitudinal ligament is calcified, and bamboo spine is present, and there is sir osteopenia also, sir. মানে 900 আজকে তো দেখি আমার কাছে খুব বেশি লাগতেছে, আছে ভালো ভালো ছেলে আছে। জি স্যার। সব পারে দেখি এরা, আমি তো এত আমার কাছে মানে খুব ভালোই লাগতেছে, খুবই ভালো, গুড, ভেরি গুড। তাহলে এরকম একটা এক্সরে দিয়ে তোমাকে হোয়াট আর দ্য অ্যাবনর্মাল radiological findings you are seeing in this X-ray, যদি এরকম এটাই একটা কোশ্চেন, স্টাডি দ্য X-ray, লুক এট দ্য X-ray and what are the abnormalities you are seeing, তাই না? তাহলে প্রথম তোমার দেখো যদি বলে এটা তোমাকে হঠাৎ বললে এখন কয়টা বলবা এটা বলে দিতে হবে, তাহলে তুমি কয়টা লিখবা? তোমাকে যদি বলে 4টা abnormality, mention 4 abnormalities you are seeing in this X-ray, তাহলে তুমি দেখো রাইট সাইডে একটা prosthesis লাগানো আছে, এটা আমরা লেফট সাইডের হিপটাও তার নরমাল না। এখানে এসআই জয়েন্টটা তুমি দেখো, এসআই জয়েন্টটার মার্জিনাল স্ক্লেরোসিস আছে এবং জয়েন্ট স্পেস ডিমিনিশড আছে, এবং যতটুকু স্পাইন দেখা যাইতেছে এটা সিনডেসমোফাইড ফর্মেশন আছে, এবং লংগিটিউডিনাল লিগামেন্টটুকু যতটুকু দেখা যাচ্ছে ল্যাটারাল এবং ইন্টারস্পাইন দেখে ক্যালসিফাইড হয়ে গেছে। তাহলে এটার এরকম যদি স্পাইনের এরকম ক্যালসিফিকেশন থাকে, এসআই জয়েন্ট ইনভলভমেন্ট থাকে এবং হিপ ইনভলভমেন্ট থাকে, তাহলে আমার তোমার ডায়াগনোসিস কি নাম বললা জানি তোমার বাবা? স্যার দেবাশিস, স্যার দেবাশিস। কি ডায়াগনোসিস হওয়া উচিত? স্যার অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস। অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস, তাহলে দেখো অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস এটা তো আমাদের এসআই জয়েন্টে খুব এফেক্ট করে, তাই না? এসআই জয়েন্ট খুব, স্যাক্রাইলাইটিস, বাইলেটারাল স্যাক্রাইলাইটিস যেসব অসুখে হয়, 1 নম্বর অসুখই হলো অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস এবং লাম্বার স্পন্ডাইলাইটিস, তাহলে লো ব্যাক পেইন হয়, তার মানে লাম্বার স্পাইন। আর যে জয়েন্টটা সবচেয়ে মিজারেবল জয়েন্ট যেটা এফেক্ট করে, যেটা মানুষের লাইফ মিজারেবল হয়ে যায়, সেটা হলো হিপ জয়েন্ট। চিন্তা করো একটা মানুষ পেশাব করতে, বাথরুম করতে যে বসতে পারে না, দাঁড়ায় যদি সে বাথরুমে পেশাব করে, বাথরুম পাস করে, এর চেয়ে আর জীবনে তার বেঁচে থাকা, সে অনেক রোগী আমি দেখছি বলে স্যার আপনার জিজ্ঞেস করেন না আমি কিভাবে বাথরুমে কি করি, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন। সে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব পায়খানা করে, এর চেয়ে আর কষ্টকর কি আছে বলো? তাহলে হিপ জয়েন্ট ইনভলভমেন্ট, দিস ইজ ভেরি miserable affection in case of ankylosing spondylitis. তাহলে এই পেশেন্টটা দেখো রাইট সাইড, তাহলে এটা তো বাইলেটারাল অ্যাভাসকুলার নেক্রোসিস হইতে পারতো। এটা লেফট সাইডে যদি বলি যেটা অ্যাভাসকুলার নেক্রোসিস তাহলে বলা যেত না, কিন্তু দেখো অ্যাভাসকুলার নেক্রোসিস যে হয়, অ্যাভাসকুলার নেক্রোসিসে হেডটা কিন্তু ফ্ল্যাটেন্ড হয়ে যায়, জয়েন্ট স্পেসটা দেখো এখানে জয়েন্ট স্পেসটা কমে গেছে। অ্যাভাসকুলার নেক্রোসিস হলে জয়েন্ট স্পেসটা ইনটেক্ট থাকে, এবং অনেক সময় হেডটাতে একটা নরমাল মেরোর সাথে একটা প্যাচি, একটা এরিয়া প্যাচি থাকে, এবং ডাবল লাইন একটা থাকে, ডাবল লাইন শ্যাডো বলে রেডিওলজিক্যালি। তাহলে এটা দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। অ্যাভাসকুলার নেক্রোসিস অনেক সময় স্টেরয়েড খাওয়া, ডায়াবেটিক বিভিন্ন কারণে হতে পারে, এটা হতে পারতো যে বাইলেটারাল, কিন্তু এখানে এসআই জয়েন্ট ইনভলভমেন্ট আছে, তারপর সরি স্পন্ডাইলাইটিস আছে, এবং এটা যে দেখা যায় দেখে মনে হয় তার বাইলেটারালি হিপ ইনভলভ আছে, এক সাইডে প্রস্থেসিস লাগানো, কিন্তু আগে আরেক সাইডে তার এফেক্টেড আছে। তাহলে এটা দেখো একটা আমরা কোশ্চেন তৈরি করা, আমরা একটা এক্সরে দেখলাম যে ফুল ডায়াগনোসিস কি 3টা পয়েন্ট বলো, যেটা অ্যাভাসকুলার নেক্রোসিস এর এগেইনস্টে এর চিকিৎসা কি করবা। তাহলে অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস চিকিৎসা তো খুবই ডিজার্টেনিং, তাই না? দেখো যে এগুলো ব্যথার ওষুধ খেতে, এগুলো ডিজিজ মডিফাইং ড্রাগ, খুব ভালো কাজ হয় না, তাহলে পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হয়, অ্যানালজেসিক আর কত খাবে বলো সারা জীবন, তাহলে এটা একটা মিজারেবল ডিজিজ।
তাহলে রিমোটেড আর্থ্রাইটিস এ তবুও দেখো অনেক ভালো মেথোট্রেক্সেট আমরা দিলে পেশেন্ট অনেক ভালো থাকে, কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস রিলেটিভলি একটা মিজারেবল ডিজিজ এটার তুলনায়। তাহলে আমরা চিন্তা করে আমরা একটু যদি ভাবি, তাহলে দেখে এক্সরে বাদ দেওয়া যাবে না। নওশবা, তুমি শুনতে পাও? জি স্যার, জি স্যার। গোল্ড বেশি দাম না ডায়মন্ড বেশি দাম? স্যার তবে গোল্ড এই ইশরাত আছো নাকি? জি স্যার, ইশরাত পাচ্ছেন। ইশরাত কি বলে, এই গোল্ড বেশি দাম না ডায়মন্ড বেশি দাম? হ্যাঁ, এখন গোল্ডের দাম বেশি, কম্পারেটিভলি ডায়মন্ড চিপ। স্যার মেয়েদের মধ্যে আবার ডায়মন্ডের ডিমান্ড বেশি স্যার, মানে ডিপেন্ড করে। কিন্তু ডায়মন্ডে তো জাকাত দেওয়া লাগে না, গোল্ডে তো জাকাত দেওয়া লাগে বোধহয়। জি স্যার। তো দেখো, জানি না স্যার এগুলা কিছু, ইরশাদ এসবের মধ্যে নাই। The old জি friends স্যার। are gold, new friends are diamonds. If you get diamond, do not forget gold. এটা বলার উদ্দেশ্য এক্সরে ভুলো না। সিটি আসছে কিন্তু এক্সরে বাদ দেওয়া যাবে না, বুঝছো? ডায়মন্ড একটা জায়গায় করতে গেলে তো মানে তোমার কিছু গোল্ডের উপরে, সিলভার, হোয়াইট গোল্ড বা অফিস সিলভার কিছুর উপরে একটা বসাইতে হবে না। তুমি এক্সরে ভুলো না, এক্সরে তোমাকে মনে রাখতে হবে এবং তোমাকে নিজে শিখতে হবে। এক্সরে শিখলে তুমি বুঝতে পারবে যে অবশ্যই তাহলে ভালো ফিজিশিয়ান হতে গেলে তোমাকে এক্সরে জানতে হবে। দেখো, a 70-year-old man presented with palpitation. She was successfully treated with tuberculosis. দেখা যে লেফট সাইডে লোয়ার জোনে একটা হেজিনেস আছে। তো এটা একটা যে কোনো সময় টিউবারকুলোস প্রলিফেশনের তার অনেক সময় থিকেনিং হয়ে এটা হতে পারে। কিন্তু যদি খেয়াল করো তার নেকে একটা সফট টিস্যু শ্যাডো আছে, যেমন ট্র্যাকিয়াটা শিফটেড আছে। এরকম নেকে যে সফট টিস্যু শ্যাডো আছে, ট্র্যাকিয়াটা শিফটেড আছে। তাহলে দেখো, আমি বলবো এটা থেকে যে যারা পোস্ট পরীক্ষা দেওয়ার জন্য একসাথে একটা পাইলে খুশি হয়ে যেও না যে আমি একটা তো দেখছি পেয়ে গেছি বাসায় এসে পরে দেখলো অন্যরা বলতেছে এটা তো আরো সমস্যা ছিল, তখন মনটা খারাপ হয়ে যায়। তাহলে খুব কেয়ারফুলি দেখবে। তাহলে বনিকে সফট টিস্যু, নেকের সফট টিস্যু, এক্সিলা, অনেক সময় এম্পাইসিমা থাকতে, এগুলো অ্যাবডোমেনের কিছু থাকতে পারে অনেক সময়। এগুলো যার জন্য তুমি এই পেশেন্টটা দেখো যে পরে দেখলে বোঝা যায় যে পেশেন্টটার সমস্যা কি। আমরা যদি দেখি, mention 3 abnormalities, 4 local symptoms. দেখো এই পেশেন্টটার নেকে একটা সফট টিস্যুস, বুঝছো? এটা একটা থাইরয়েডের একটা রিট্রোস্টানাল গয়টার, এবং এই রিট্রোস্টানাল গয়টারের মধ্যে তার থাইরয়েড এক্সপ্রেসিস। তাহলে এই পেশেন্টটা তাহলে একটা রিট্রোস্টানাল গয়টার, কিন্তু তার থাইরয়েড এক্সপ্রেসিস। ইরশাদ আসো নাকি? জি স্যার, আছে স্যার। নওশাদের উপর ছেড়ে দিব। অপশন দেখছো তুমি? অপশন দেখছো? স্যার মানে সামনাসামনি দেখি না, এমনি স্যার দেখছি স্যার। কোথায় দেখছো নওশাদ? টিভিতে স্যার, এই ইয়াতে দেখছি। এই যে বিপিএল আইপিএল হয় না, অপশন হয় না, প্লেয়ার অপশন হয় না? জি স্যার। কোটি কোটি টাকা অপশন হয়। মাছের বাজারে যাও না রিশাদ, বাজার কর, ডায়মন্ড গোল্ড কিনতে তো ভয় পাও, মাছও কিনো না বাসায়? জি স্যার, মাছ কিনি স্যার। মাছের এরকম অপশন দেখছো? মাছ অপশন না স্যার। বলার উদ্দেশ্য হলো এখন একটা এক্সরে দেখাবো, এটা একটা $1 মিলিয়ন এক্সরে, 1 মিলিয়ন না হোক 1 লাখ টাকা, 1 লাখ টাকা একটা অপশন দেখি। ওরা অনেক ভালো ভালো ছেলে আছে, এটা নাকি আবার বাজি ধরলে জিতে যায় আল্লাহ জানে। নওশাবা কত টাকা বাজি ধরবা একটা এক্সরে? টাকা কিন্তু তোমাকে দিতে হবে যদি ওরা পায়। সব তো বিপদে ফেলে দিলেন। নাহলে প্রফেসর আজাদ সাহেব দিবে, নাহলে নবিস্তা দিবে, আমারই দিতে বললো না। তো যে পারবে মিনিমাম 10,000 টাকা দিবা, আর যে বলবা সে না পারলে তোমার অ্যাটলিস্ট মিনিমাম 1,000 দিতে হবে একটা অপশনে দিয়ে।
ঠিক আছে স্যার, দিস তো- রিজনেবল স্যার। হ্যাঁ 10 এটা তো একটা মোটামুটি এই কি রাশেদুজ্জামান ওর সে দ্বারা হাত তুলে রাখছে স্যার। হাত তুলে ফেলছে দেখি। সাহস আছে। তুমি যদি পারো তাহলে তুমি ওকে 900 বা তুমি 10,000 টাকা দিবা, হয় তুমি দিবা না হয় নবিস্তা দিবে না স্যার হয় ম্যানেজ আজাদ। করার দায়িত্ব আমার স্যার, অসুবিধা নাই, সাজাদ স্যারের সাথে কথা আর বলবো স্যার। রাশেদ তুমি যদি না পারো তাহলে তোমাকে কিন্তু মিনিমাম 1,000 টাকা দিতে হবে। এটা জি কি স্যার। এক্সরে বলতে হবে এবং ঘটনা কি বলতে হবে। দেখি এবার এক্সরেটা দেখি, বলো তোমার সময় 15 সেকেন্ড। এক্স-রে নিউমোপেরিকার্ডিয়াম এক্স-রে চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র নিউমোপেরিকার্ডিয়াম স্যার, সবাইকে সুযোগ দিন। আচ্ছা নিউমোপেরিকার্ডিয়াম সাথে স্যার হোমোজেনাস ওপাসিটি নিউমোমেডিস্টেনাম স্যার। এতজন হইলে তো হবে না, 10,000 টাকার মধ্যে এতজনে যদি ভাগ করতে গেলে তো হবে না। তাও পারো নাই, বুঝছো, তাও পারো না। লেফট সাইডে অপাসিটি আছে স্যার। আচ্ছা নিউমোমেডিস্টেনাম বলছি স্যার। ভালো হয়। এই সবাই অফ করে ফেলো, হ্যাঁ সবাইটা অফ করেন, যে বলছিলেন উনি একটু শেষ পেরিকার্ডিয়াল করুন। ক্যালসিফিকেশন। একজন থাকবে, রাশেদুজ্জামান বলছে ওকে সুযোগ দেয়, তাহলে হ্যাঁ। কথা বলতে আমি জাস্ট মজা করে করলাম। রাশেদুজ্জামান আমার সাথে কথা বলো। জি স্যার, এক্স-রে চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র শোয়িং নিউমোমেডিস্টেনাম with opacity in the left inhomogeneous opacity in the left lower zone. এটা নিউমোমেডিস্টেনাম হয়েছে কেন বলো তো? Pneumomediastinium due to sir pericarditis. আরেকজনকে দিই, আরেকজন এখানে দেখো তো নওশবা। স্যার আহসানুল কবির হাত তুলেছিলেন, উনি বলুক। আহসানুল কবির, ডক্টর আহসানুল কবির। ডক্টর আহসানুল কবির, আপনার আনমিউট করে অ্যানসারটা দিতে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আহসানুল কবির বলো। Sir, this is a case of pneumopericardium and pericardial calcium. Though it is present pericardial calcification, it may be pericardial effusion, and this leads to drainage of pericardial effusion, iatrogenic pericardial pneumopericardium. ভালোই বলছে কিন্তু পুরো বলতে পারো নাই। দেখো অ্যাবসেন্ট লেফট সাইড স্যার হাইপারক্যালসিমিয়া হয়েছে স্যার, আগে স্যার মেলিগনেন্সি না বাস অফ। আচ্ছা দেখো, এটা ঠিকই বলছো, এটুকু ঠিকই বলছো, এটা তো বোঝা যাবেই। এখানে দেখো যে লিনিয়ার যে শ্যাডো, এটা তো পেরিকার্ডিয়াম বোঝা যাচ্ছে ভিতরে টিবির কারণে স্যার পেছে এরকম। হ্যাঁ এইখানে তার একটু মিলিয়ারি শ্যাডো, এটা একটা মিলিয়ারি টিউবারকুলোস। এই সেটটা ভালো বোঝা যায়। এটা এখন আমি অতটুকু দেখাইতে পারি নাই, কিন্তু সিটিটাতে এত সুন্দর ছিল আরো। যে এই পেশেন্টটা তুমি দেখো হিস্ট্রি নিয়ে, আমি দেখে এটা আমার অবাক লাগে কেন এটার অপশনে দিলাম। Extracellular shows numerous miliary shadows both lungs, এটা পরে সিটিও করেছিলাম। এই পেশেন্টটা কুমিল্লা থেকে দেখি। হ্যাঁ, মিস্টার আনিসুল হক, 18 বছর, একটা ব্রেথলেসনেস, 15 days low grade fever and cough for 1 month, বুঝছো। On examination, he was breathless and was neck pain. There was fine caves both sides, pulse, তার পেরিকার্ডিয়াল ইনফিউশন হলো এবং চেস্টে মিলিয়ারি শ্যাডোজ ছিল, এবং এটা খুব সম্ভবত কুমিল্লা থেকে আসছিল। তো ওইখানে ওরা ক্লিয়ারলি পেরিকার্ডিয়াল ইনফিউশন এক্সপিরিয়েন্স করছে, কিন্তু নিউমোপেরিকার্ডিয়াম হয়েছে, কিন্তু একই সাথে তার আবার মিলিয়ারি টিউবারকুলোসিস হচ্ছিল। আমরা তো তখন আবার ভর্তি যখন করছি, আমরা যখন এখন ঢাকা মেডিকেলে থাকলে তো এটা একটা, বা বড় মেডিকেলে তো একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে। তুমি যখন ডিস্ট্রিক্টে থাকবা তখন চিকিৎসকেরা কিন্তু রিলেটিভলি তুমি সবচেয়ে বড় ডাক্তার, তোমাকেই সব সামাল দিতে হবে। এই জন্য তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই জন্য তোমাকে সেই সময় বুঝে চিকিৎসা করতে। পরে আমরা তো চিকিৎসা করে পেশেন্টটা ভালো হয়ে চলে গেছে। পেশেন্টটা দিস ওয়াজ এ ভেরি গুড কেস বোঝার জন্য। আমরা দিয়ে একটা হার্টের এক্সরে দেখি এখন 2-3টা বেশি। তো হার্টের এক্সরে দেখে দেখো এই পেশেন্টটা এখানে
লেফট হাইলাসে এরকম একটা আনসার ভাস্কুলার মার্কিং গুলো রিলেটিভলি কম। এখানে কিছু যারা দেখো স্টার্নোটমি লুপোয়াস, তাহলে এই পেশেন্টটা যদি আমরা চিন্তা করি দেখো এএসডি হবে স্যার। হ্যাঁ, তাহলে এটা যেসব অসুখগুলোতে লেফট টু রাইট শান্ট হয়, সেগুলো আবার যখন রিভার্সাল অফ শান্ট হয় তখন পালমোনারি হাইপারটেনশন হয়ে গেলে তখন এরকম একটা ইনভার্টেড কমা শেপের ছিল। তাহলে তখন লাংসের প্যারেনকাইমা গুলোতে দেখো ভাস্কুলার মার্কিং কমে যায়। তখন এইরকম ইনভার্টেড মেইন রাইট ভেন্ট্রিকল থেকে যে মেইন পালমোনারি ট্রাঙ্কটা যায় এদিকে লেফট প্রিন্সিপাল কনকাস, রাইট প্রিন্সিপাল লেফট পালমোনারি ট্রাঙ্ক, রাইট পালমোনারি ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা দুই সাইডে দুইটা ইনভার্টেড কমার মতো হয়। তো এসডি তে রাইট ভেন্ট্রিকল বড় হয় বেশি, পিডিএ তে লেফট ভেন্ট্রিকল বড় বেশি, বিএসডি তে দুইটাই হয়। এই পেশেন্টটা একটা বিএসডি এর পেশেন্ট ছিল যারা অপারেশন হয়েছে, এই জন্য তোমার তাহলে তো খেয়াল রাখতে হয় যে এরকম থাকতে পারে যে অপারেশন হয়েছে সেগুলোর লুপ গুলো কিন্তু ওয়্যার গুলো সেগুলো কিন্তু দেখা যায়। দেখো পালমোনারি ট্রাঙ্ক, মেইন পালমোনারি ট্রাঙ্ক বোঝানোর জন্য এটা একটা বিএসডি এর অপারেশন। এটা দেখো অনেক সময় আর্টিফিশিয়াল যে ভালভ লাগানো হয়, যে অনেক সময় ডাবল অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ, দুইটা ভালভ, অনেক সময় একটা থাকলে এটা অ্যাওর্টিক না মাইট্রাল কেমনে বোঝা যায় যে এটা একটু যদি লাইন টানা হয় তাহলে এন্টি সুপিরিয়র পোস্টেরিয়র ইনফেরিয়র থাকলে, যদি দেখা যায় দুইটার মধ্যে পড়ে তাহলে এটা যেমন মনে হয় দুই ভালভ বেরিয়ে আছে, অনেক সময় একটাও থাকে। আমরা একটু অন্য জিনিস, এটা একটা সিটি দেখো, সিটি স্ক্যান আমরা শুধু ওইগুলি দেখলাম। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, আমরা ব্রেইন টেন এগুলো দেখি, অ্যাবডোমেনও কিন্তু দিতে পারি, চেস্ট সিটি দেখছি। এখানে একটা সিটি অ্যাবডোমেনের লিভারে একটা এরকম বড় ট্রান্সলুসেন্স হাইপোডেন্স একটা, এটা কমনলি একটা লিভার অ্যাবসেস গুলোতে হবে। তাহলে লিভার অ্যাবসেস গুলো কিন্তু ডায়াগনোসিস সামটাইমস আমরা পিওর কারণের ভিতরে আল্ট্রাসাউন্ড করি না, কিন্তু তোমাকে যদি এরকম পিওতে সাধারণত যেসব পরীক্ষা নিরীক্ষা করি তার মধ্যে আল্ট্রাসাউন্ড থাকে, অনেক সময় ব্যথা বলে, অনেক সময় নাও বলতে পারে। অ্যাবসেস এনিওয়্যার ইন দ্য বডি, এটা মাথায় রাখতে হয় যে এটা একটা লিভার অ্যাবসেস হতে পারে। তাহলে পিওর একটা কারণ হলো এটা পায়োজেনিক অ্যামিবিক দুইটাই হতে পারে। তাহলে তোমার অ্যামিবিক গুলোকে বলা হয় সাধারণত সিঙ্গেল হয়, কিন্তু পায়োজেনিক গুলো দুইটাতে একটু বেশি, পায়োজেনিক গুলোতে বেশি টক্সিক থাকে, তাহলে দুইটাই তোমার। তাহলে লিভার অ্যাবসেসটা তোমার একটা মাথায় রাখতে হবে যে লিভার অ্যাবসেস একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক পোস্ট গ্রাজুয়েশনের জন্য, এটা আমরা মাথায় রাখা উচিত যে এটা পরীক্ষা দিয়ে আসতে পারে। তাহলে লিভার অ্যাবসেস তুমি পড়বা ভালো করে। ব্রেইনেও এরকম অনেক সময় যে মানে এটা তুমি দেখো এই পেশেন্টটা 35-year-old ম্যান, তার এরকম রিকারেন্ট সিজার নিয়ে আসছে, তাহলে এরকম রিকারেন্ট সিজার ইন এ পেশেন্ট, তাহলে মাল্টিপল ব্রেইনের রেকমেন্ডেশন আছে। তাহলে সিজারের কারণ যদি অ্যাডাল্ট পেশেন্টের রিসেন্ট অনসেট সিজার হয় তাহলে তোমার এগুলো সিম্পটোমেটিক এপিলেপসি বলে, যে সামটাইমস এপিলেপসিতে কিছু কারণ খুঁজে পাওয়া যেতে পারে। তাহলে তোমার সেই সব ক্ষেত্রে অনেক সময় তাহলে এটা মেটাস্টেসিস হতে পারে, এটা তোমার অ্যাবসেস হতে পারে, এটা টিউবারকুলোমা হতে পারে। তাহলে এরকম অনেক সময় কিছু প্যারাসাইটিক ডিজিজ আছে যেগুলোতে সেগুলোতে হতে পারে। তাহলে তুমি তৈরি করো যে এটা এমআরআই থেকে, এটা আমরা সিটি দেখছিলাম, এটা একটা এমআরআই, তুমি যে এটা কি কি দেখতেছ, তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো, এইগুলো তিনটা চিন্তা করে তুমি ইনভেস্টিগেশন গুলো যদি সাজাও যে আমি কি কি ইনভেস্টিগেশন করবো, তাহলে তুমি বানাইতে পারো। আমরা কিছু ইসিজি যদি দেখি, আমরা ইসিজি এই প্রিন্স আসলে কি প্রিন্স থাকার কথা। আচ্ছা যাক, এই সিজিটা দেখো, এই সিজিটা অ্যাপারেন্টলি দেখে মানে রিদমটা মানে ইরেগুলার,
তাহলে ইসিজিটা রিদম একটা, তাহলে ইসিজি আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে ইসিজি এটা রিদমটা ইরেগুলার, এবং রিদম ইরেগুলার হইলে রিদম ইরেগুলারের কারণ তুমি যখনই হয় আমরা ইরেগুলার রিদম, তখনই তুমি চিন্তা করো যে পি আছে কিনা। কোথাও কোথাও মনে হয় যে পি আছে, কিন্তু এটা পি না টি এটা তুমি দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা লাইকলি যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তো আন্ডার গ্রাজুয়েটও করে দেয়, কিন্তু অনেক সময় কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বোঝা যায়, যেটা ইসকেমিক হার্ট ডিজিজ বা এমআই বা এলভিএইচ, এগুলো অনেক সময় খেয়াল রাখতে হয় যে এটা কি কারণে এরকম বুঝছে। তাহলে এরপরে তুমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে তুমি অনেক সময় এটার সাথে তোমার একটা সিনারিও দিয়ে দিতে পারো, যে 65 বছর বা 70 বছর, অন্য কিছু বা ডায়াবেটিস, হার্ট ফেলিয়ার আছে, এখন তার স্ট্রোক রিস্ক তুমি ক্যালকুলেট করলা, করে কত পয়েন্ট বাইট করলা, কি দিবা, অ্যান্টি প্লেটলেট দিবা না কিছু দিবা না, নাকি অ্যান্টিকোয়াগুলেন্ট দিবা। তাহলে এগুলো তোমাকে এটা কোশ্চেনটা সেট করতে, তাহলে কোশ্চেন সেট করা আমি তো একা একা এগুলো আমি তো কয়েকজন হেল্প করছে, কিন্তু যখন তুমি অস্টি যখন পরীক্ষার জন্য যারা করে তারা একটা সেট আছে, তুমি মনে করবা অসম্ভব দায়িত্বপূর্ণ কাজ, যারা 5-6 জন মিলে করে, বারবার দেখে, অনেক পরিশ্রম করে, যাতে কি কি চিন্তা করে স্টুডেন্টরা হইতে পারে, ভুল আছে কিনা দেখে। এই জন্য পরীক্ষায় যারা দেখে তারা কিন্তু অনেক। তাহলে এখানে দেখো এটা একটা এটাও একটা টেকিকার্ডিয়া, কিন্তু রেট অনেক বেশি। তাহলে এটাও ন্যারো কমপ্লেক্স একটা টেকিকার্ডিয়া। তাহলে এরকম অনেক সময় ইয়াং পেশেন্টও আসতে পারে। তাহলে অনেক সময় এরকম সুপ্রাভেনিয়া বা প্যারাক্সিসমাল ল্যাটেরাল টেকিকার্ডিয়া এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে পারে। অনেক সময় এরকম এগুলো বিভিন্ন রকমের চিকিৎসার ব্যাপার আছে, অনেক সময় ফেলিওর থাকতে পারে কিছু না, অথবা তোমাকে জাস্ট চেম্বারেও তুমি চিকিৎসা করে ছেড়ে দিবে। একটা ইকো দিতে পারে, অনেক সময় পেরিকার্ডিয়াল ইনফিউশন কিন্তু অনেক সময় মিস হয়, সময় হার্ট ফেলিয়ারের মতো সিসিএফ এর মতো মনে হলো, কিন্তু জেবিপি রেঞ্জ কিন্তু দেখা গেল আসলে পেরিকার্ডিয়াল ইনফিউশন। একটা ইকো থেকে ইজিলি ডায়াগনোসিস করবে, ভেরি ইজি যে ইকো ডায়াগনোসিস। তাহলে পেরিকার্ডিয়াল ইনফিউশন এর সাইন, সিম্পটম, সাইন এবং কজ গুলো তো পেরিকার্ডিয়াল ইনফিউশন ইউজুয়ালি ইনফেক্টিভ সাধারণত, কিন্তু অনেক কজ আছে, সবচেয়ে বেশি কমনলি বোধহয় ভাইরাল চিন্তা করা উচিত। তাহলে এটা তোমার এটা আবার একজন বলো দেখি, আরেকজন বলো। ডক্টর নসীন, আপনি হাত তুলেছিলেন, ডক্টর নসীন তাবাসসুম। নসীন তাবাসসুম এর তো একে চিনি তো মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওকে চিনি আমি। জি স্যার, আগে একটা সেশন আপনার সেশনে আমি মডারেটর ছিলাম বিডি ফিজিশিয়ানস এর, ও নিউমোনিয়া সেশনে। আচ্ছা 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 আচ্ছা, প্রথম ক্লাসটা প্রথমটা নিউমোনিয়া আমি বেশি বলি নাই, আমার আবার আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে এসএপি বৃহস্পতিবার নিউমোনিয়ার উপরে বলা, অ্যাকিউট নিউমোনিয়া। তোমাদেরকে বলবো তোমরা এত ফ্রিতে কিছু মনে করো না, যে বাংলাদেশে এত বড় বড় প্রফেসররা যে প্রেজেন্টেশন গুলো দিতেছে, তোমরা যে জানতেছো, চেষ্টা করবো সবগুলো অ্যাটেন্ড করতে, বুঝছো? এটা বাসায় বসে শুনতে পারা, এই যে জলিল সাহেব, তারেক ভাই এরা যে প্রেজেন্টেশন গুলো দিল, আমি মনে করবো এটা তোমাদের জন্য বিশাল একটা সুযোগ। আমি অ্যাকিউট নিউমোনিয়া আমার উপরে আমাকে একটা দায়িত্ব দিচ্ছে নেক্সট বৃহস্পতিবার, অ্যাকিউট এমার্জেন্সি মেডিসিন বা অ্যাকিউট মেডিসিনের উপরে প্রেজেন্টেশন চলতেছে। প্রফেসর রুবিনা ইয়াসমিন অনেক কষ্ট করে বিভিন্ন স্যারদেরকে বলে টলে এটা রেডি করতেছে। এই কালকেই হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেসের উপরে এম এ জলিল চৌধুরী সাহেব বলবে 9:30টায়। আর বৃহস্পতিবার আমাকে আবার অ্যাকিউট নিউমোনিয়া তো অ্যাকিউটই, তো এটার উপরে এফসিপিএস এ তো প্রথম দুইটা স্টেশন আইওই এর হলো এমার্জেন্সি মেডিসিন, প্রথমটা হলো ডায়াগনস্টিক, সেকেন্ডটা হলো থেরাপিউটিক। তোমরা যতটুকু পারো তাহলে দুইটা স্টেশন সম্বন্ধে তুমি অনেকটুকু ধারণা পাবা, তাহলে এই প্রোগ্রাম গুলো যদি অ্যাটেন্ড করো। হ্যাঁ তুমি বলো তাবাসসুম, এই পেশেন্টটার সম্বন্ধে বলো। স্যার
স্যার রাইট সাইডেড পার্শিয়াল টোসিস দেখা যাচ্ছে স্যার। অবশ্যই আজকে এরা কি আমার এগুলো তো আমার এটা তো আমি একাই করছি, কিন্তু এরা জানলো কেন এগুলো? মানে ভালো বলতেছে দিদি জি সবাই। স্যার, সবাই ভালো বলতেছে স্যার। আমার এটা তো জেনে যাওয়ার কথা না। না স্যার, কেউ জানে না স্যার, এটা স্যার কন্টিনিউয়াসলি সবাই বলতেছে স্যার। আমি তো খুব খুশি যে এরা খুব ভালো জানতেছে। তুমি দেখো এই লোকটা সত্যি সত্যি তুমি এটা যদি এটা দেখো তোমার চোখটা ডাক্তারের চোখ আলাদা হইতে হবে, ডাক্তারের চোখ তুমি একটু আলাদা হইতে হবে। হ্যাঁ, এই পেশেন্টটা তুমি তোমার সামনে, এই পেশেন্টটা আমারই চেম্বারে বসা, আমার কাছে মনে হচ্ছে যে দেখো এই পেশেন্টটার লেফট সাইডে অরবিটাল ফিশারের তুলনায় রাইট সাইডে অরবিটাল ফিশারটা একটু ছোট। এইটাই দিছি তাহলে পার্শিয়াল টোসিস, অ্যানাইড্রোসিস, মায়োসিস, তাহলে দেখো একটু ইনঅপথ্যালমাস এটার আচ্ছা তাবাসসুম, এই পেশেন্টটার একটা সাইন বলো তো যে হর্নার সিনড্রোমের 4টা ফিচার যে বললাম এছাড়া একটা সাইন আছে এটা খোলা যাচ্ছে না, টাইপ করে স্যার এই 4টা তো আছেই বুঝছো, এগুলো তো পার্শিয়াল টোসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানাপথ্যালমাস, মায়োসিস। আর একটা টেস্ট আছে ক্লিনিক্যাল টেস্ট, absence of ciliospinal reflex, absence of ciliospinal loss of reflex, ciliospinal reflex important। তাহলে এটা দেখো হর্নার সিনড্রোম, তাহলে এই পেশেন্টটা আমার এই পেশেন্ট দেখো এই যে বললাম অনেকগুলো পেশেন্টের আমি সময় এই পেশেন্টের একটু সুপারভেনাল কল অবস্ট্রাকশন, এক্সরেতে রাইট ট্র্যাকিয়াল শ্যাডো ছিল। এই পেশেন্টটাকে পরে সিটি চেস্ট করে দেয়, একটা সিটি ছিল দেখে ওখান থেকে সিটি ওরা বলতেছে এটা লিম্ফোমা, থাইমোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে বুঝছো। পরে আমরা সিটি গাইডেড ডেফিনেসি করছিলাম। এই সিটি গাইডেড ডেফিনেসি the features are suggestive of malignant thymoma। এই প্রফেসর খোদেজা নাহারা আমাদের ক্লাস ফ্রেন্ড, শ্যামলী বিএসএইচ এ হিস্টোপ্যাথোলজি করে, আমাদের K33 ব্যাচে নৌসভা, খুব ভালো হিস্টোপ্যাথোলজি করে, ওদের রিকোয়েস্ট করে এটা করেন ইসলাম। এটা এই অনেক সময় দেখবা রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় নিউরোফাইব্রোমিস, ফাইব্রোমিটোসিস, এগুলো দেখবা অনেক সময়। স্কিন নোডিউল একটা খুব ফেভারিট টপিক, এটাতে অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তাহলে নিউরোফাইব্রোমিটোসিস এর কিন্তু কতগুলো অ্যাসোসিয়েশন আছে, এদের অনেক হাইপারটেনশন হয়। এই পেশেন্টটাও আমাদের আন্ডারে ভর্তি ছিল, এর সিটিতে চেস্ট এক্সরেতে এরকম একটা এদের অনেক সময় সোয়ানোমা থাকে, ডাম্বল শেপ নিউরোফাইব্রোমা বলে, সেগুলো থাকে। চেস্টে এরকম একটা সিস্টিক একটা নিউরোফাইব্রোমা ছিল। তাহলে এই পেশেন্টটা অনেক সময় অ্যাসোসিয়েশন হিসাবে এগুলো যে ক্যাফেওলেট অ্যাপিয়ারেন্স অনেক সময় থাকে। এই পেশেন্টের হচ্ছে আরেকটু জায়গাটা এই ছবিতে ঢেকে গেছে, তাহলে তুমি এগুলোতে ফটোগ্রাফ পরীক্ষা থাকে, তুমি এরকম নিতে পারো। স্কিনটা খুব, স্কিন হলো চোখে দেখা ডায়াগনোসিস, এর একটা দেখো সোরিয়াটিক লেশন, এগুলো এক্সটেন্সর সারফেসে পার্টিকুলারলি এলবো, নি, এগুলোর উপরে থাকে। ঋষাদ 10:30 বেজে গেছে। এটা তাহলে আমরা সোরিয়াসিসটা পড়বো, এটাও একটা বইয়ের ছবি, কিন্তু এই ধরনের পেশেন্ট পাওয়া যায়। লেপ্রোসি এবং পিকেডিএল এই দুইটা অনেক সময় নোডিউল এরকম নিয়ে আসে। তাহলে লেপ্রোসি সবসময় পোস্ট গ্রাজুয়েট অনেক মিস হয়, লেপ্রোসি তুমি মিস করতে পারবে না। তোমাকে লেপ্রোসি চিন্তা করলে পেরিফেরাল নিউরোপ্যাথি, ফুড ড্রপ, এইসব পেশেন্ট, স্কিন লেশন, এগুলো নিয়ে লেপ্রোসি আসে। লেপ্রোসি ভিডিও দিতে পারে একটা এরকম, এটা যদিও স্টিল, এটা ভিডিও করতে গেলে চালাতে পারবো কিনা দেখে আমি করিনি। তাহলে অনেক সময় মায়োপ্যাথির যেটা গাওয়ার সাইন বলে, নিজে নিজে ক্লাইম্বিং অন হিমসেলফ, নিজে নিজে আস্তে আস্তে উঠে, মায়োপ্যাথি এরকম অনেক সময় আসতে পারে।
এটাও আমার একটা পেশেন্ট, দেখো এটা খুব সম্ভবত খুলনায় ছিল। এই পেশেন্টটার ইসোফেগাস এন্ডোস্কোপিতে দেখো এরকম ক্যান্ডিডিয়াসিস। এই পেশেন্টটার অনেকদিন ধরে পিইউ নিয়ে ভর্তি, মহিলা। তো দেখি অনেক সময় সে জ্বর কমে না, আর মাঝে মাঝে খাওয়ার বলে যে একটু সমস্যা গেলে এন্ডোস্কোপি 2বার করে, 2বারই বলে ইসোফেগাসে ক্যান্ডিডিয়াসিস। ইসোফেগাসে ক্যান্ডিডিয়াসিস থাকা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় ইমিউনোসাপ্রেশন থাকলে এরকম হয়। ইমিউনোসাপ্রেশন ডিউ টু ডিজিজ অর ড্রাগস। আমরা এখন মহিলা এইচআইভি করবো কি করবো না, পরে ঠিকই করে দেখি এইচআইভি পজিটিভ হচ্ছে। তার হাজবেন্ড হলো ট্রাক ড্রাইভার। তাহলে দেখো এই পেশেন্ট একটা এইচআইভি পেশেন্ট ছিল, ইও তার পরে হাজবেন্ড ওয়াইফ দুজনের এইচআইভি পজিটিভ ছিল। তাহলে ইসোফেগাসের ক্যান্ডিডিয়াসিস, ফান্ডাস, ডায়াবেটিক ফান্ডাস, হাইপারটেনসিভ ফান্ডাস, অপটিক অ্যাট্রফি, পেপিলিডিমা, এই এবং হিমোরেস, এই 5টা জিনিস করবাই। এবং অনেক এছাড়াও আছে, কিন্তু ডায়াবেটিক ফান্ডাস, হাইপারটেনসিভ বিভিন্ন ভ্যারাইটি, পরীক্ষায় শর্ট কেস দেয়, লং কেসে লাগে, অস্পিতে আসে, এবং তোমার অনেক সময় সিম্পল হিমোরেজ, এমনি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যে কোনো হিমোরেজিক স্পট হলেই আমরা 3টে অসুখ চিন্তা করতে হয়। একটা হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, একটা আইটিপি, একটা লিউকেমিয়া। অনেক সময় সিম্পল অ্যানিমিয়াতেও কিন্তু এটা হিমোরেজ থাকতে পারে। তাহলে এই পেশেন্টটা 40 বছর একটা লোক, তার এপিস্টেক্সিস, গাম ব্লিডিং নিয়ে আসছে, ফান্ডাস দেখা যায় ব্লিডিং। তাহলে এরকম এদের হইলেই তুমি 3টা অসুখ চিন্তা করবে, যে পেরিফেরাল ব্লাড ফিল করা দেখা, তাহলে এটা আইটিপি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া। 40 বছর আইটিপি কম কিন্তু হইতে পারে। তাহলে এটা একটা গুড ফান্ডাস। তাহলে অনেক সময় সাডেন হেডেক, সাডেন থ্রবিং হেডেক, অনেক সময় থান্ডার ক্ল্যাপ বলে, হঠাৎ করে মাথায় বজ্রপাত মতো মাথা ব্যথা হয়ে ঘাড় ছিঁড়ে যেতেছে, বমি করতেছে, সেমি কনশাস সাব, কিন্তু তখন তুমি নেক রিজিডিটি, ফান্ডাস দেখলে, ফান্ডাস বসানো অবস্থা দেখলে এরকম হিমোরেজ পাওয়া। যদি এরকম হরিজন্টাল আপার বলার থাকে, তাহলে এটা লাইকলি সাব হাইলাইট, এটা লাইকলি না, একটা সাব হাইলাইট হিমোরেজ। ফান্ডাসে এরকম যদি থাকে, এরকম উপরে হিমোরেজ, কিন্তু নৌকার মতো, কিন্তু উপরে একটা হরিজন্টাল। This is very classical of subhilar hemorrhage. This is very important. তাহলে এটা তাহলে সাবরেকনাল হিমোরেজের ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, ইন্টারভেনশন, এগুলো। স্পাইরোমেট্রি অনেক সময় পরীক্ষা দেয়। তাহলে এটা একটা লুক এট দা স্পাইরোমেট্রিক, তুমি এটা দেখলা এখানে, যেমন এই পেশেন্টটার এটা রিডিং দিয়ে দিলে দেখো FeB1 বাই FeBC 60% আছে। তাহলে এটা তুমি একটু বুঝতে শিখতে হবে না? তাহলে 3টা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলো, স্পাইরোমেট্রিক ফাইন্ডিং। তাহলে তুমি যদি এগুলো নিজে নিজে বানাও স্পাইরোমেট্রি, তাহলে দেখা FeB1, FeBC আমরা দেখতেছি, এটা দেখো। তাহলে স্পাইরোমেট্রিটা খুব জানতে হয়। তাহলে 70% এর নিচে হলে তখন আমরা বলি যে এটা অ্যাবনর্মাল না। তাহলে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 যে বলি। তাহলে 80% এর বেশি হলে মাইল্ড, 50 to 80 হলো স্টেজ 2, স্টেজ 3। তাহলে এটা আমার সিওপিডি চিকিৎসা ঠিক করতে গেলে আমাকে এটা জানতে হবে, স্টেজিং। তাহলে দেখো এটা নরমাল, এটা তোমার সিওপিডি অবস্ট্রাকটিভ, এটা অ্যাজমা। তাহলে তুমি যদি বুঝতে পারো, তাহলে চিকিৎসা করতে তোমাকে সুবিধা হয় যে এটা সিওপিডি চিকিৎসা। আমরা জানি যে এইসব পেশেন্ট গুলোকে যে তার আগে হিস্ট্রি নিতে হয়, যে আপনার আগে কোনো সময় অ্যাকিউট এক্সারবেশন হয়েছিল কিনা, যে ভর্তি হইতে হয়েছে কিনা। তাহলে যদি এরকম থাকে, তাহলে দেখা যায় মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল স্কোর এবং সিওপিডি
অ্যাসেসমেন্ট টুল, এগুলো দিয়ে এদেরকে ABCD 4টা গ্রুপে ভাগ করে তারপর চিকিৎসা ঠিক। তাহলে স্পাইরোমেট্রি ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্টটা ঠিক করার জন্য। আর তুমি ফাইনালি কাউন্সিলিং এর জন্য ওদিন তারিক ভাই বোধহয় একটা স্পুটাম এপি সম্বন্ধে বলছিল। এরকম অনেক সময় এসও ডাইটার একটু বেশি পেয়ে অনেক সময় মাথা খারাপ হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ওবেস তার আসে কাউন্সিলিং এর জন্য। তো বিভিন্ন কাউন্সিলিং এর জন্য অনেক সময় থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন মনে করো ইলেকট্রোফোরেসিস করে দেখা গেল থ্যালাসেমিয়া ট্রেট, এটাই হয়তো নিয়ে তোমাকে আসলো, তাহলে তোমাকে এটা একটা কাউন্সিলিং করা লাগতে পারে। তাহলে তোমার জিনিসটা জানতে, একটা মনে করো এর ওজন হয়তো মনে করো 105 কেজি, এখন তার অন্য কিছু নাই, তুমি এখন তাকে কাউন্সিলিং করতে হবে, তাহলে তোমাকে কি কি বলবা যে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, ওবেসিটি থাকলে কি কি তার কমপ্লিকেশন হতে পারে, এটা তুমি কি করবে, এটা যদি তুমি একটা চিন্তা করো তাহলে তুমি একটা পয়েন্ট গুলো তোমার একটা যে টিচারের হাতে থাকে সে শুধু টিক মার্ক দেবে, তুমি বললা কিনা, সালাম দিলা কিনা, তারপর আই কন্টাক্ট কেমন, তারপরে তুমি ধন্যবাদ দিলা কিনা, এগুলোরও মার্ক আছে। তাহলে তুমি শেষ সবচেয়ে বেশি কষ্ট করছি আমি, এই জন্য এখন হলে ধন্যবাদ আমারই আমি দিব, বুঝছো। তবে কিছু তো থিওরিটিক্যালি তো আমরা বলি, আমি তো অবশ্যই খান আবুল কালাম আজাদ সাহেব এটা যে অ্যারেঞ্জমেন্টটা করছে, এটা ডেফিনেটলি দিস ইজ অ্যান একাডেমিক প্ল্যাটফর্ম এন্ড হিজ টিম অনেকে কষ্ট করতেছে, ডক্টর নওশবা, রিশাদ এবং একটা বিশাল গ্রুপ তোমাদের এটা হেল্প করার জন্য। মেডিকেল গ্রুপ নবিস্তা, প্রফেসর কাজী তারিকুল ইসলাম, ওনার কাছ থেকে আমি কিছু ম্যাটেরিয়ালস নিছিলাম, ইশরাত বিনতে রেজা ওরে অনেক বকাবকি করে অনেক কিছু নিছি, ডক্টর প্রিন্স আমাকে হেল্প করছে, অনেক ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ,